স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। বলছি যে আপনি যে ক্লাসগুলোর লিঙ্কটা দিয়েছেন সেটার মধ্যে যদি একটু অসুবিধা হয় আপনি কি কোনো মানে এক্সট্রা ক্লাস দেবেন পরে? মানে বুঝতে পারলাম না কি? মানে হচ্ছে যে ভিডিওগুলো দিচ্ছেন না, সেখানের মধ্যে যেমন লেকচার 2 এর যেটা আমাদের ইয়েতে ফিজিক্যালের সেটা নেই ভিডিওটা। এবার হ্যাঁ সেইটা হ্যাঁ, কি না করে না, মানে বুঝবো? ওইটা 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 ঠিক আছে, মানে ওই যে প্রথমে একটা দুটো ক্লাস যেটা তোমাদের হয়ে গেছে, হ্যাঁ, সেইটা সেইটা আমি সেই ডাউট গুলো আমি ক্লিয়ার করে দেবো। এখন কাজ চালানোর জন্য তোমাকে এইগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আমি ওইগুলো বলে দেবো। এই লেকচার 2 এর মানে ভিডিওটা এখন ইন্টারনেটে কিছু একটা অসুবিধা ছিল, রেকর্ডিং এর প্রবলেম হয়েছিল বলে টুটা নেই, সেটা আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, মানে মানে আমি পড়িয়ে দেবো আর কি। সেটা এখন একটুখানি দেখে নাও, তারপরে যার যা অসুবিধা হবে সেগুলো নিয়ে আলোচনা করে দেওয়া যাবে। ঠিক আছে। ওকে। আসছে না কেন? এক সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে, দেখো দেখতে পাওয়া যাচ্ছে তো সব? হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা হ্যাঁ। যাচ্ছে। আর শোনা যাচ্ছে হ্যাঁ আমার হ্যাঁ কথা স্যার। তো? আমার কথা পরিষ্কার শোনাও যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো। আচ্ছা দেখো, তাহলে আজকে আমাদের লেকচার 2, যেখানে আমরা ওই অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলছি, সেখানে বোর থিওরিটা আজকে আমরা পড়াবো বেসিক্যালি। আচ্ছা, আমরা আগের দিন বোর থিওরিটা স্টার্ট করেছিলাম। তাহলে আমি জাস্ট নতুন যারা এসছো তাদের জন্য যেটা বলি সেটা হচ্ছে যে আমরা আগের দিনে একদম ওই কিছু অ্যাটমিক স্ট্রাকচার বা আণবিক গঠন যেটা তার হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের জায়গাটা বলেছিলাম, যেখানে আমরা থমসন মডেল, অ্যাটমিক মডেল বা রাদারফোর্ড অ্যাটমিক মডেল, আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করে দেওয়ার পরে সেগুলি নিয়ে আলোচনা করেছি। রাদারফোর্ড যে অ্যাটমিক মডেল তার ডিফেক্ট গুলো বলেছি। তারপর 1913 সালে বিজ্ঞানী বোর কেমন করে একটা ঠিকঠাক অ্যাটমিক মডেল দিচ্ছেন বা অ্যাটমিক স্ট্রাকচার দিচ্ছেন, সেইটাকে নিয়ে জাস্ট আমাদের আলোচনাটাকে শুরু হয়েছিল। আচ্ছা, আমরা কিছুটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম। ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম মানে আমরা জাস্ট এরকম একটা কথা বলেছিলাম যে, যেটা মানে রাদারফোর্ড মডেল থেকে পরিষ্কার হয়েছিল আর কি, যে অ্যাটমের মধ্যে তোমার মাঝখানে নিউক্লিয়াস আছে আর তার বাইরে ইলেকট্রন গুলো ঘুরছে। ঘোরাটা খুব দরকার, তবেই হচ্ছে তার সেন্ট্রিফিউগাল ফোর্সটা কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সের সঙ্গে ব্যালেন্স হবে। আমরা কুলম্বস ল, সেইখান থেকে দুটো চার্জের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কেমন করে লিখতে হয় তার ফর্মুলা, এটা সিজিএস এ কেমন হয়, এসআই এ কেমন হয়, সেটা আমরা দেখেছিলাম। আমরা এটাও দেখেছিলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা, সেটা যে একটা কনস্ট্যান্ট অফ মোশন ফর সেন্ট্রাল ফোর্স প্রবলেম। সেন্ট্রাল ফোর্স প্রবলেম মানে অ্যাটম একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, মানে ওয়ান ইলেকট্রন অ্যাটম, সেটা একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, যেখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে। বা যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরা, সেটাও একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম। এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে তোমার কৌণিক ভরবেগ যেটাকে বলছো, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা, সেই অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকে। তাহলে এই ধরনের কিছু কথাবার্তা আমাদের অলরেডি বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি কি জানি সেটা একটুখানি বলে নিই আর কি। হোয়াট উই নো সো ফার, হোয়াট উই নো সো ফার, আমরা এখন পর্যন্ত কি জানি। আচ্ছা, আমি যেটা জানি সেটা হচ্ছে যে অ্যাটম ইজ স্টেবল, এটা আমি জানি। আমি জানি অ্যাটম ইজ ইলেকট্রিক্যাল নিউট্রাল, মানে অ্যাটম ইজ নিউট্রাল, এইটা। আচ্ছা, আর অ্যাটম যদি নিউট্রাল হয়, তাহলে এবারে কথাটা হচ্ছে যে অ্যাটমের মধ্যে নেগেটিভলি চার্জ ইলেকট্রন আছে, সেটা ক্যাথোড রে এক্সপেরিমেন্ট বা ইত্যাদির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে। বা বিজ্ঞানী জে জে থমসন যখন ক্যাথোড রে এক্সপেরিমেন্ট থেকে ইলেকট্রন আবিষ্কার করছেন, সেখানে তিনি দেখেছেন যে ইলেকট্রন আছে যেটা নেগেটিভলি চার্জ, তাহলে নিশ্চয়ই পজিটিভলি চার্জ কিছু আছে। রাদারফোর্ড এক্সপেরিমেন্টে এটা দেখা গেল যে অ্যাটমের মধ্যে একটা পজিটিভ বিকার নিউক্লিয়াস আছে, যেটা প্রচন্ড ডেন্স এবং তার ভলিউমটা নেগলিজিবলি স্মল, আর তার বাইরে ইলেকট্রন সে বেসিক্যালি ঘুরে বেড়াচ্ছে। তাহলে অ্যাটম contains
negatively charged electrons, negatively charged electrons and positively charged nucleus. The atom contains negatively charged electrons and positively charged nucleus. এটা তুমি দেখেছো রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে বুঝতে পারা গিয়েছিল। আচ্ছা, এবারে হচ্ছে এটা আমরা এছাড়া আরো কতগুলো জিনিস তো নিশ্চয়ই জানা আছে। সেটা হচ্ছে যে তোমার যদি তোমাকে স্টেবিলিটি আনতে হয় বা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটাকে ব্যালেন্স করতে হয়, তাহলে নিশ্চয়ই নিউক্লিয়াস কেন্দ্র থেকে ইলেকট্রনটাকে ঘুরতে হবে যাতে করে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্সটা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সকে ব্যালেন্স করতে পারে। তাহলে ফর ফোর্স ব্যালেন্স কি করতে হবে, তা ইলেকট্রন has to move about the nucleus such that এই m v স্কয়ার বাই r, যেটা বেসিক্যালি তোমার কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স, সরি সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা কি হতে হবে না হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য যে স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কয়ার, হ্যাঁ, জেড স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার, এটা হচ্ছে তোমার কুলম্বিক যে অ্যাট্রাকটিভ ফোর্স আর কি, তার সঙ্গে তোমার সমান হতে হবে। হ্যাঁ, এটা আমি এসআই কে লিখলাম, এসআই ইউনিটে লিখলাম, তুমি চাইলে এটাকে সিজিএস ইউনিটে লিখতে পারতে। মানে নিউক্লিয়াস আসলে আমি এরকম একটা কনসিডার করছি, একটা নিউক্লিয়াসকে কনসিডার করছি আর তার বাইরে হচ্ছে তোমার ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে এইটা। আচ্ছা, এখানে সিস্টেমটা আমি ওয়ান ইলেকট্রন সিস্টেম কনসিডার করছি, যার কেন্দ্রে প্রোটনের সংখ্যা হচ্ছে জেড, যাতে করে তার টোটাল চার্জ রাখা জেড ইন্টু ই, আর এক্ষেত্রে আর দূরত্ব রেখে একটা নেগেটিভ চার্জ ইলেকট্রন সে বেসিক্যালি ঘুরছে। তো তাদের মধ্যে যে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা কি হবে না Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। তাহলে এই পার্টিকুলার কেসে হচ্ছে Q1টা প্লাস জেড ইন্টু ই, Q2টা হচ্ছে ই, হ্যাঁ, আর তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে আর, তাহলে জেড স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কয়ার। আর যেহেতু নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ আর ইলেকট্রনটা নেগেটিভলি চার্জ, তাহলে তাদের মধ্যে অ্যাকচুয়ালি যে ফোর্সটা থাকবে সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স আর কি। এটা আমি জানি। এটা মানে আমি কি কি জানি এখন পর্যন্ত, আগের দিন যা যা আমার ডিসকাস করা হয়েছে এইটা। আচ্ছা, এছাড়া আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে ওই 1885 সালে বিজ্ঞানী বাবার যেটা প্রথম দেখেছিলেন যে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য তোমার যে স্পেকট্রাটা হয় বা বর্ণালীটা হয়, সেই বর্ণালীটা রেখা বর্ণালী বা রেখা বর্ণালী। অ্যাটমিক স্পেকট্রা ইজ এ লাইন স্পেকট্রা, অ্যাটমিক স্পেকট্রা একটা লাইন স্পেকট্রা, সেটা আমরা দেখেছি এটা। তাহলে এই যে ইনফরমেশন গুলো, ধরো এই ইনফরমেশন গুলো কিন্তু আমার জানা। আচ্ছা, তার সাথে সাথে আরো দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, আর দুটো কেন মানে একটাই বরং লিখি, একটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে বলে দেওয়া দরকার। সেটা কি, সেটা হচ্ছে অ্যাটম একটা মানে ওয়ান ইলেকট্রন অ্যাটম, সেটা বেসিক্যালি একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, এবং তার জন্য অ্যাঙ্গুলার মোমেন্ট ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন। তাহলে ওয়ান ইলেকট্রন অ্যাটম মানে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক সিস্টেম, ওয়ান ইলেকট্রন অ্যাটম অর ওয়ান ইলেকট্রন আয়ন আর কি, ইজ এ সেন্ট্রাল ফোর্স প্রবলেম ফর হুইচ কি হয় না অ্যাঙ্গুলার মোমেন্টামটা ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন। অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা কনস্ট্যান্ট অফ মোশন। তাহলে এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের অলরেডি জানা আছে। আচ্ছা, যারা ধরো আগে ক্লাস করোনি মানে আগের দিনের ক্লাস করোনি, তারা একটুখানি এই পয়েন্টগুলো দেখে বলো তো যে এই প্রত্যেকটা পয়েন্ট এইগুলো তুমি সত্যি আগে থেকে জানো কিনা। মানে 11-এ তো অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, তার রেসপেক্টে এই এই যে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো তুমি সব জানতে তো নাকি না জানতে না? লাস্টের পয়েন্টটা হয়তো না জানলেও জানতে পারো, হ্যাঁ, যে সেটা আমরা আগের দিন করিয়েছি। দরকার হলে আমি আজকেও হয়তো শেষের দিকে তোমায় একটু বলে দেবো যে কেমন করে একটা সেন্টার ফোর্স প্রবলেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্ট একটা কনস্ট্যান্ট মোশন হয়, সেটা নয় বলে দেওয়া যাবে। কিন্তু আদারওয়াইজ যা যা কথাবার্তা এখানে বলেছি এগুলো তুমি সব জানতে তো নাকি? দেখো হ্যাঁ স্যার।
মানে যারা আজকে ফার্স্ট ক্লাস করছে তারা পার্টিকুলারলি বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই যে আমি মানে হোয়াট উই নো সো ফার, মানে উই মানে হচ্ছে আমরা সবাই, আমি এবং তোমরা, আমরা তাহলে এই এই ইনফরমেশন গুলো জানি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে দেখ, তাহলে এবারে এই 1913 সালে বিজ্ঞানী নিলস বোর, আচ্ছা, তিনি একটা হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য একটা স্টেবল অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমিক মডেল দেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে 1913 সালে নিলস বোর, মানে 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন না, সেই বছরই বিজ্ঞানী নিলস বোর তিনি বেসিক্যালি একটা অ্যাটমিক স্ট্রাকচার দিচ্ছেন বা অ্যাটমিক মডেল দিচ্ছেন, যে মডেলটাকে বলা হচ্ছে বোরস অ্যাটমিক মডেল। তাহলে তিনি যেটা দিচ্ছেন সেই যে মডেলটা তাকে বলা হবে বোরস অ্যাটমিক মডেল। আচ্ছা, প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই মডেলটা কার জন্য অ্যাপ্লিকেবল। দিস মডেল ইজ অ্যাপ্লিকেবল ফর one electron system. This model is applicable for one electron system such as hydrogen atom, helium plus ion, lithium 2 plus ion, beryllium 3 plus ion, এই সোডিয়াম ধরো তোমার 10 প্লাস আয়ন, ধরো ইউরেনিয়াম ধরো 9 to 1 প্লাস আয়ন এক্সেট্রা। মানে কি না, কেন্দ্রের নিউক্লিয়াসে পজিটিভ চার্জ যত খুশি থাক না কেন, বাইরে ইলেকট্রন কিন্তু কেবলমাত্র একটা থাকবে। তাহলে এই মডেলটা যে কোনো ধরো মেনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। যদি তুমি সোডিয়ামকে কনসিডার করতে, যার ক্ষেত্রে ইলেকট্রন 11টা, তার ক্ষেত্রে কিন্তু বোর থিওরি অ্যাপ্লিকেবলই না। তাহলে বোর থিওরিটা অ্যাপ্লিকেবল কার জন্য না, কেবলমাত্র ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। নিউট্রাল অ্যাটম কনসিডার করলে হাইড্রোজেন অ্যাটমের জন্য অ্যাপ্লিকেবল। এছাড়া হিলিয়ামের দুটো ইলেকট্রন, তাকে একটা বেরিয়ে গেলে তাহলে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ দুটো রইলো বটে, বা প্রোটনের সঙ্গে প্রোটন দুটো রইলো, ঠিক আছে, কিন্তু ইলেকট্রন একটা। লিথিয়াম 2 প্লাসের ক্ষেত্রেও তাই, প্রোটন 3টে থাক না কেন, ইলেকট্রন কিন্তু সেই একটা। বা বেরিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে প্রোটন 4টে থাক না কেন, ইলেকট্রন কিন্তু সেই একটা। তাহলে ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল। তার মানে ব্যাপারটা হচ্ছে, ছবিটা হচ্ছে তোমার এরকম, যে তুমি ধরো এইরকম একটা, তুমি একটা অ্যাটম কনসিডার করলে, এটা কেন্দ্র, যেখানে তোমার চার্জ হচ্ছে, মানে প্রোটনের সংখ্যা জেড ধরে নাও, মানে আমি হাইড্রোজেন অ্যাটমের জন্য না করে একটা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য একবারে করছি আর কি। তাহলে কেন্দ্রে প্রোটনের সংখ্যা যদি জেড হয়, তাহলে চার্জ হয়ে যাবে জেড ইন্টু ই। আর এইখানে একটা ইলেকট্রন আছে যার চার্জ হচ্ছে নেগেটিভ, সে বেসিক্যালি ঘুরছে একটা সার্কুলার পাথে, যেখানে তোমার ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে দেখো, তাহলে মানে বোর্ড যেটা প্রথমেই ধরলেন সেটা হচ্ছে এই যে, যেটা রাদারফোর্ড বলেছে ব্রাদার, মানে যেটা বা আমি অলরেডি জানি, রাদারফোর্ড বলেছিল বলেই আমি অলরেডি জানি, সেটা হচ্ছে এই যে, যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স আছে, সেই ফোর্সটাকে ব্যালেন্স করতে গেলে ইলেকট্রনটাকে অবশ্যই ঘুরতে হবে, ঠিক আছে। না হলে তুমি সেই মানে ঘুরলে কি হবে, একটা অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স আসবে, সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটাকে ব্যালেন্স করবে। তার মানে এটা ইম্পর্টেন্ট যে ইলেকট্রন has to rotate around the nucleus rotate around the nucleus in a circular orbit। হ্যাঁ, অবভিয়াসলি দেখো, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কুলম্ব ফোর্সটা হচ্ছে তোমার স্ফেরিক্যাল ফোর্স। স্ফেরিক্যাল ফোর্স মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে তুমি আর দূরত্বে যেদিকেই যাও না কেন, ডান দিকে বাঁ দিকে উপরে নিচে সামনে পিছনে, যদি ডিস্টেন্সটা আর বলে দাও, তাহলে কিন্তু করসপন্ডিং ফোর্সটা হচ্ছে এক্স্যাক্টলি একই। তা যদি হয়, তাহলে এবার তুমি যদি মডেলটাকে 2 ডাইমেনশনাল মডেল কনসিডার করো, তাহলে এটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে ইলেকট্রনটাকে রোটেট করতে হচ্ছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন এ সার্কুলার অরবিট। সার্কুলার অরবিট, ইলেকট্রন হ্যাজ টু রোটেট অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন এ সার্কুলার অরবিট। এটা ঘুরতে হচ্ছে ইন সাচ এ ওয়ে এমন করে, যাতে করে
such a way that the centrifugal force can balance the Coulombic attractive force. এটা বোর সাহেবকে আলাদা করে বলতে হচ্ছে না, এটা কিন্তু রাদারফোর্ড অলরেডি বলে গেছে যে ইলেকট্রন হ্যাজ টু রোটেট, মানে অ্যাকচুয়ালি আর্নশর একটা থিওরি আছে, সেটা হচ্ছে এই যে কোন একটা সিস্টেমে যদি পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকে এবং তারা যদি চুপচাপ থাকে তাহলে সেই সিস্টেম কখনো স্টেবল হতে পারে না। তখন কি হবে, নেগেটিভ এবং পজিটিভ চার্জ একে অপরের ঘাড়ে গিয়ে পড়ে সিস্টেমটা কোলাপস করে যাবে। কারণ তুমি কুলম্ব লটা দেখেছো যে দূরত্ব কত কমে ফোর্স অফ অ্যাট্রাকশনটা তত বাড়ে। সেই জন্য ওইটাকে অ্যাভয়েড যদি তোমাকে করতে হয় তাহলে নিশ্চয়ই ইলেকট্রনটাকে ঘুরতে হবে, যাতে করে হচ্ছে কেন্দ্র বহির্মুখী অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স ক্যান ব্যালেন্স দ্য ইনওয়ার্ড কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে তোমার এই যে কুলম্বিক এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা এম ভি স্কোয়ার বাই আর, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার। আচ্ছা, যেখানে আগের দিন বলে দিয়েছিলাম যে মানে আগের দিন আমি কুলম্বস লটাকে সামারাইজ করে দিয়েছিলাম, বা মানে সিজিএস ইউনিটে এসআই ইউনিটে দুটো চার্জের মধ্যে ভ্যাকুয়াম হলে মিডিয়াম হলে কেমন করে তার এক্সপ্রেশনগুলো পাল্টায়, সেটা আমরা আগের দিন ভালো করে আলোচনা করেছি। আগের লেকচারটা শেষের দিকটা যদি ভালো করে দেখো তাহলে তুমি এটা পরিষ্কার বুঝতে পারবে। এটা তোমরা জানো 11-12 পড়েছো বলে আমি এখানে ইউজ করে যাচ্ছি যে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 টু আর স্কোয়ার, যেখানে এপসাইলন 0 ইজ দ্য absolute permittivity of the vacuum, absolute permittivity of the মানে শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। দেখো তাহলে এপসাইলন ইজ দ্য অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম। আর এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে 8.854187 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। তাহলে এখানে বাকি টার্মগুলোর মানে তোমার কাছে পরিষ্কার, শুধু এপসাইলন 0টা যেটা অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম সেটা আমি উল্লেখ করলাম, যেটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট এবং তার ভ্যালুটা এখানে বলে দেওয়া হচ্ছে। তাহলে এই একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটা তোমার অ্যাকচুয়ালি আছে, এটা কিন্তু আমি জানি। আচ্ছা, আর কি জানি? আর যেটা জানি সেটা হচ্ছে, দেখো আমি শেষে উল্লেখ করেছি যে মানে যেহেতু ওয়ান ইলেকট্রন অ্যাটম সেটা একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, তাই জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। তাহলে সেকেন্ড যেটা আমি জানি যে যেহেতু অ্যাজ ওয়ান ইলেকট্রন সিস্টেম is a central force problem, its angular momentum, central force problem, angular momentum of the electron কৌণিক ভরবেগ আছে, angular momentum of the electron must be a constant। তাহলে যেহেতু সেন্ট্রাল ফোর্স প্রবলেমে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম সময়ের সাথে সাথে পাল্টায় না, আর বর্তির যে সিস্টেমের জন্য অ্যাপ্লাই করছি হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন অ্যাটম আর আয়ন, তাদের জন্য কিন্তু তোমার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি এল বলো, এলটা হচ্ছে এম ভি আর, হ্যাঁ, তাহলে মাস হচ্ছে এম তার সঙ্গে ভি ইন্টু আর, মানে যে তুমি আর ক্রস পি করছো, তো এবার তুমি যদি ম্যাগনিটিউডটাকে কনসিডার করো তাহলে পিটা তো তোমার এম ইন্টু ভি, তাহলে আর এম আর ভি সেটাকে একদম এম ভি আর লিখে ফেললাম। সেটা কি হবে না, সেটা একটা কনস্ট্যান্ট, ধরো একটা কে, যেখানে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে আমার ক্লাসিক্যাল ফিজিক্স আমাকে শিখিয়ে দিয়েছে কেপলারের সময় থেকে যে সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা কনস্ট্যান্ট মোশন হয়, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ম্যাগনিটিউড সেটা বেসিক্যালি এম ভি আর, সেটা হচ্ছে কে অর্থাৎ কনস্ট্যান্ট। এটা ধরো তোমার 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তাহলে দেখো তোমার কাছে দুটো ইকুয়েশন আছে,
একটা হচ্ছে তোমার ফোর্স ব্যালেন্সের ইকুয়েশন, যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা তোমার কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সের সঙ্গে সমান, আর সেকেন্ডলি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেটা একটা কনস্ট্যান্ট। তাহলে এই দুটো ইকুয়েশন আমার জাস্ট হাতে আছে, তাহলে এর উপরে আমাকে যা করার করতে হবে। তাহলে এবারে দেখো এই যে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন, সেই 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনে তুমি এক কাজ করো, মানে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে তুমি আর এর একটা এক্সপ্রেশন জাস্ট বের করার চেষ্টা করো। 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আর এর একটা এক্সপ্রেশন তুমি বের করবে। দেখো কিছুই না, মানে তুমি যদি মানে এইখান থেকে ধরো ভিটাকে তুমি যদি কে বাই এম আর লিখে যদি রিপ্লেস করে দাও তাও হতে পারে, অথবা আরো অনেক রকম ভাবে তুমি করে ফেলতে পারো আর কি। যেটা কথা হচ্ছে যে 1 নম্বর ইকুয়েশনে তে যে ভিটা আছে সেই ভিটাকে তুমি জাস্ট 2 নম্বর ইকুয়েশনে যে কে বাই এম আর এটাতে তুমি রিপ্লেস করে দিলে আর কি, তাহলেও হতে পারে। আর না হলে আরেকটুখানি সিম্পলিফাই করে তুমি দেখতে পারো। ধরো 1 নম্বর ইকুয়েশন তুমি এক কাজ করো, প্রথমে দুদিক থেকে তুমি এক কাজ করতে পারো, 8টাকে জাস্ট বাদ দিয়ে দিতে পারো। হ্যাঁ, তাহলে 8টাকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, এম তাহলে হচ্ছে এম, তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2, দেখো এম আমি কি করছি, এই দুদিক থেকে একটা আর বাদ দিচ্ছি, তাহলে এই আর কেটে দিলাম, এখানে আর স্কোয়ারের স্কোয়ারটা রইল না, তাহলে রইলে কত এম ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর। এইটা তবে এটা এম হলো, ভিটা কত হবে না, ভিটা হচ্ছে যেহেতু এম ভি আর ইকুয়াল টু তোমার কে, তাহলে ভিটা হচ্ছে কে বাই এম আর, কে বাই এম আর তার স্কোয়ার ইকুয়াল টু হলো কত, জেড স্কোয়ার বাই 4πε0 আর। এইটা তাহলে এটা কি হচ্ছে না এম, সরি এমটাকে রাখবো না, দেখো এই যে নিচে একটা এম স্কোয়ার আসবে আর উপরে একটা এম আছে, তাহলে নিচে উপরে একটা কে স্কোয়ার হলো, নিচে একটা এম হলো, আর স্কোয়ার হলো, সেটা হয়ে যাচ্ছে কত জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর। এইটা তাহলে এবারে কাজ করো, একটা আর তুমি বাদ দিয়ে দাও, তাহলে কে স্কোয়ার বাই এম এটা কত হলো, আর জেড স্কোয়ার বাই 4πε0 হলো এইটা। হ্যাঁ, এটা একটা 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 এম আর একটা এখানে আছে, একটা আর বাদ দিয়েছি, মানে আর স্কোয়ারের একটা আর বাদ চলে গেল এই আর এর সঙ্গে, তাহলে কে স্কোয়ার বাই এম আর এটা হয়ে যাচ্ছে জেড স্কোয়ার বাই 4πε0। তাহলে আমার লাগবে কি আরটাকে বের করা, আরটাকে বের করলে কি হচ্ছে, আরটা এখানে গেল, বাকি সব এখানে চলে গেল, তাহলে 4πε0 ইন্টু কে স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার এম জেড ইন্টু স্কোয়ার। তাহলে আরটা হচ্ছে 4πε0 কে স্কোয়ার বাই এম জেড স্কোয়ার। তাহলে আমি একটা রেডিয়াসের এক্সপ্রেশন পেয়েছি, যে রেডিয়াসের এক্সপ্রেশনে দেখো সব টার্মের মানে তোমার কাছে পরিষ্কার, কিন্তু কেটার যে অ্যাকচুয়াল ভ্যালুটা কত সেটা তুমি শুধুমাত্র জানো না, মানে কেটা কনস্ট্যান্ট এই পর্যন্ত তুমি বলছো যে অ্যাঙ্গুলার মোমেন্টটা কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে সেই কনস্ট্যান্ট কে এর টার্মসে তুমি যে রেডিয়াসটাকে বের করে ফেলতে পেরেছো। তো এইটা আমি বললাম 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আমি প্রত্যেকটা স্টেপ কষে কষে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, পরীক্ষা তোমাকে জাস্ট হয়তো 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন থেকে পাই বলে সরাসরি তুমি এই আর ইকুয়াল টু কত এটা লিখে দিলেও চলবে, কিন্তু আমি চাইছি যে তোমরা এখন প্রথম প্রথম যেহেতু পড়াশোনা করছো, কোনো কিছুই আমি স্কিপ করব না বা স্টেপ জাম্প করব না। হ্যাঁ, তুমি প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে চেষ্টা করলে, দেখো বুঝতে পারছো কিনা। ঠিক আছে, স্যার হ্যাঁ বল। স্যার বলছি যে 1/4πε0 মানে 1/4πε0 তো স্যার এসআই ইউনিট সিস্টেমের যদি থাকে তখন স্যার 9 × 10⁸ লিখতে পারবো ওর ভ্যালুটা? না, কোনো ভ্যালু ট্যালু এখন লিখবে না, আচ্ছা ভ্যালু হচ্ছে দিনের শেষে। হ্যাঁ, যখন তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে তখনই ভ্যালু। হ্যাঁ, বাকি থ্রু আউট তুমি এক্সপ্রেশন ওয়াইজ বসাবে। ঠিক আছে, এটা কোনো হ্যাঁ ভ্যালু স্যার। বসাবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবারে দেখো, এবারে হচ্ছে তুমি একটা কাজ করো যে পোটেনশিয়াল এনার্জি এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে কত হয়। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি তুমি জানো মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর হয়, মানে তোমার কুলম্বস ল থেকে ফোর্স যদি তোমার জেড স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার হয়ে যায়, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর। হ্যাঁ, মানে যখন মানে আসলে
ফোর্সটা সবসময় মাইনাস ডিভিডিআর হয় আর কি। হ্যাঁ, সেইখান থেকে তুমি ফোর্সটা এখানে পোটেনশিয়াল এনার্জিটা পেয়ে যাবে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। ঠিক আছে, এটা। আচ্ছা, কাইনেটিক এনার্জি কত এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে? কোনো কিছু বুঝতে না পারলে বলবে। হ্যাঁ, কাইনেটিক এনার্জিটা তোমার বেসিক্যালি ধরো টি দিয়ে এক্সপ্রেস করা হয়, ক্যাপিটাল টি দিয়ে। সেটা কত হবে? সেটা তোমার বেসিক্যালি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এবারে দেখো এই যে তুমি ইকুয়েশন গুলো পেয়েছো, সেটা এইখান থেকে 1 নম্বর ইকুয়েশন থেকেই তুমি দেখো যে এম ভি স্কোয়ারটা কত, তাহলে আর একটা কেটে চলে গেলে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর। এবারে হাফ এম ভি স্কোয়ার যদি কাইনেটিক এনার্জি হয়, তাহলে এই 4টা হয়ে যাবে তোমার বেসিক্যালি 8। এটা হয়ে গেল কত? এটা জেড স্কোয়ার বাই 8 পাই এপসাইলন 0 ইন্টু আর। এটা তাহলে তোমার পোটেনশিয়াল এনার্জি হলো মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। কাইনেটিক এনার্জিটা হলো হচ্ছে তোমার হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। আমি কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি সবগুলোকেই হচ্ছে তোমার ইন টার্মস অফ আর লিখে দিচ্ছি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জিকে ভি দিয়ে এক্সপ্রেস করা হয়, যেটা যে ফাংশন অফ আর বলে আমি ব্র্যাকেটে আরটাকে লিখেছিলাম। এখানে কাইনেটিক এনার্জিটা যদিও হাফ এম ভি স্কোয়ার, কিন্তু তুমি দেখো আলটিমেটলি দিনের শেষে ওটা কিন্তু আর এর ফাংশন হিসেবে বেরোলো। আচ্ছা, টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি ই, সেটা তো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, কাইনেটিক এনার্জি যদি জেড স্কোয়ার বাই 8 পাই এপসাইলন 0 আর হয়, আর পোটেনশিয়াল কিন্তু মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর হয়, তাহলে দেখো এইটা জেড স্কোয়ার বাই পাই এপসাইলন 0 আর তুমি যদি কমন নিয়ে নাও, তাহলে এটা 1 আর মাইনাস 1/4, তাহলে উত্তরটা কত হবে? মাইনাস 1 আর। অর্থাৎ এইটা উত্তরটা হলো মাইনাস জেড স্কোয়ার বাই 8 পাই এপসাইলন 0 ইন্টু আর। তাহলে তোমার যেটা হচ্ছে টোটাল এনার্জিটা বেরিয়ে যাচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 8 পাই এপসাইলন 0 ইন্টু আর। এইটা ঠিক আছে? স্যার, হ্যাঁ, বলো। স্যার বলছি পোটেনশিয়াল এনার্জিটা ওটা এলো কি করে একটু বলবেন? আচ্ছা, মাইনাস জেড স্কোয়ার বাই হ্যাঁ দেখো, সবসময় হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি কি হয়, তাহলে এই হচ্ছে তোমার নিউক্লিয়াস আছে প্লাস জেড ইন্টু ই, আর এইখানে ধরো এই দূরত্বটা আর। আর এবারে এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। তো এবারে যদি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা ইনফাইনাইট দূরে থাকতো, তাহলে কি হতো? কোনো পোটেনশিয়াল তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন নেই। এবার আমি কি করছি না, এই অসীমে যে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রন আমি কাছে নিয়ে এসে এই পার্টিকুলার পয়েন্টে তুমি ইলেকট্রনটাকে প্লেস করলে। এবারে এই ইনফিনিটি থেকে এই আর দূরত্বে আনার জন্য তোমাকে যে ওয়ার্কটাকে করতে হলো, সেটাই তোমার পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকে। মানে পোটেনশিয়াল এনার্জি বাই ডেফিনেশনটা কি? ধরো তুমি একটা এক্সাম্পল দিই, ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে, এটা এম ইন্টু জি। এবারে এই সাইডে যদি কোনো একটা মাসকে তুমি তোলো, তাহলে তোমাকে কতখানি ওয়ার্ক করতে হয়? এম জি এইচ। এবং দেখো ওটাই হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। এখানেও তাই, যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যদি ইনফাইনাইটলি দূরে থাকে, তাহলে তাদের মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই। এবার আমি কি করলাম? সেই ইলেকট্রনটাকে ইনফিনিটি থেকে আস্তে 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 আর দূরত্বে নিয়ে এলাম। আর দূরত্বে নিয়ে আসার জন্য আমাকে যে ওয়ার্কটাকে করতে হলো, সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, ওয়ার্ক কতটা করতে হচ্ছে? ধরো এই পার্টিকুলার পয়েন্টে যদি ফোর্সটা লেটসে এফ হয়, এফ আর হয়, তাকে যদি তুমি ডিআর দিয়ে গুণ করো, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটাকে তুমি গুণ করো। হ্যাঁ, মানে ফোর্সের সঙ্গে ডিস্টেন্সকে গুণ করলে তবে ওয়ার্ক পাওয়া যায়, এবং সেইটাই হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি হিসেবে বেসিক্যালি একটা স্টোর থাকবে। এটা তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স, সেইটা হচ্ছে মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা ফোর্স ইন্টু ডিস্টেন্স, সেটা তোমার ওয়ার্ক দেয়। আর সেই ওয়ার্কটাই তোমার পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থেকে যাচ্ছে। তাহলে এবারে দেখো, এবারে এই ফোর্সটা হচ্ছে তোমার কি না, জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিআর হলো। আচ্ছা, এবারে তুমি কি করছো? এটাকে এটা করছো তুমি ইনফিনিটি থেকে আর দূরত্বে নিয়ে আসছো। অর্থাৎ ইনফিনিটি থেকে তুমি কি করলে? এটাকে আর দূরত্বে নিয়ে এলে। তার জন্য টোটাল যে পোটেনশিয়াল এনার্জিটা, সেটা হচ্ছে ভিআর। তাহলে ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট, মানে ধরো আর থেকে আর প্লাস ডিআর দূরত্বে নিয়ে যাওয়ার জন্য যে ওয়ার্কটাকে করতে হচ্ছে, সেটা হচ্ছে ডিভিআর। এবার যদি আমি ইনফিনিটি থেকে আর দূরত্বে নিয়ে আসি, তাহলে তোমাকে যে ওয়ার্কটাকে করতে হলে সেটা কি হবে না, ইন্টিগ্রাল ইনফিনিটি থেকে আর জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার ইন্টু ডিআর। আচ্ছা, এবার এটাকে ইন্টিগ্রেট করলে কত হয় না, মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর হয়। তার লিমিটটা বসাচ্ছে কত? 0 থেকে ইনফিনিটি। তাহলে সরি, ইনফিনিটি থেকে আর,
মানে এই ইন্টিগ্রেশনটা এটা হলো, তুমি লিমিটটা বসালে কত ইনফিনিটি আর আর, তাহলে আর বসালে হচ্ছে কত মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর, মাইনাস মাইনাস প্লাস হতো, প্লাস ওই ইনফিনিটি বসালে কত এটা 0 হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি পোটেনশিয়াল এনার্জিটা কি হয়ে যাচ্ছে, পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন পরিষ্কার? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? তাহলে এইটা হচ্ছে তোমার মানে পোটেনশিয়াল এনার্জিটা কেমন করে কুলম্বস ল থেকে বেরিয়ে আসে সেটা আমি জাস্ট বলে দিতাম তোমায় আর কি। তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমার ডাউট ছিল, ডাউটটাকে আমি এখানে ক্লিয়ার করব। ঠিক আছে, এখন পরিষ্কার, কোনো অসুবিধা নেই? আচ্ছা, আমি এগোবো তো? হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, এবারে দেখো হ্যাঁ এই যে স্যার। এই যে এনার্জিটা তুমি লিখেছো, এই যে এনার্জিটা, সেই এনার্জিটা কি না, এনার্জিটা দেখো তোমার অ্যাজ এ ফাংশন অফ আর, মানে এনার্জির এক্সপ্রেশন আর আছে, সেই আরটা আমি ইকুয়েশন 3 তে বসিয়ে রেখেছিলাম। তাহলে এবারে কি করব না, আমি এই 6 নম্বর ইকুয়েশনে আর এর জায়গায় এই এই যে 3 নম্বর ইকুয়েশনে যে আর এর এক্সপ্রেশনটা সেটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে ফ্রম ইকুয়েশন 3 and 6 কে আমি কি পাচ্ছি, ফ্রম ইকুয়েশন 3 and 6 we get the total energy as equal to z square by 8πε0 ইন্টু আর ছিল, আর এর জায়গায় বসিয়ে দিচ্ছি কত 4πε0 ইন্টু কে স্কোয়ার, আর উপরে কি হয়ে গেল তোমার, উপরে চলে গেছে mz স্কোয়ার, mz স্কোয়ার এটা। ঠিক আছে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে তোমার বেসিক্যালি, আচ্ছা এখানেই লিখছি, এম জে স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 4 পাই স্কোয়ার ε0 স্কোয়ার ইন্টু কে স্কোয়ার। তাহলে কি হচ্ছে না এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 আর নিচে হয়ে যাচ্ছে 4 8 32 32 পাই 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 স্কোয়ার হয়ে গেল ε0 স্কোয়ার হয়ে গেল কে স্কোয়ার হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এনার্জির এক্সপ্রেশন বেরোলো, সেটা হচ্ছে এইটা। দেখে এখানে প্রত্যেকটা টার্মের মানে পরিষ্কার এক্সেপ্ট কে, কেটা অ্যাকচুয়ালি কি সেইটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা জিনিসের মানে কিন্তু তোমার কাছে এখানে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে সিচুয়েশনটা তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার এনার্জিটা পরিষ্কার 1/k স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে ইট ইজ ক্লিয়ার দ্যাট এনার্জিটা প্রপোর্শনাল টু বেসিক্যালি 1/k স্কোয়ার। আমি এটা দেখতে পাচ্ছি, এটা ধরো আমি 8 নম্বর ইকুয়েশন বললাম, মানে এই ইকুয়েশন থেকে এটা পরিষ্কার। দেখো এম মানে এটা ইলেকট্রনের মাস, জেড কোন অ্যাটম তুমি বা কোন আয়ন কনসিডার করছো তার জন্য জেড, যদি হাইড্রোজেন অ্যাটম হয় জেড এর ভ্যালু 1, ইলেকট্রনের চার্জ ε0 পাই সব তো কনস্ট্যান্ট। তাহলে এটা ভ্যারি করতে পারে, সেটা বেসিক্যালি কে এবং তার মধ্যে এনার্জি ভ্যারি করবে। সেখানে বলছি ইট ইজ ক্লিয়ার দ্যাট এনার্জি ইজ প্রপোর্শনাল টু কে স্কয়ার এটা। আচ্ছা, এবারে তুমি খেয়াল করো, আমরা ওই সকাল বামার ইকুয়েশন, বামার রিডবার্গ ইকুয়েশন এইসবগুলো দেখেছিলাম। তুমি একটু খেয়াল করো এই যে বামার ইকুয়েশন অথবা বামার রিডবার্গ ইকুয়েশন তুমি পড়েছো, বামার ইকুয়েশন, বামার রিডবার্গ ইকুয়েশন অথবা তোমার জেনারেলাইজ রিডবার্গ ইকুয়েশন, হ্যাঁ মানে আমি কি পাচ্ছি, মানে ফ্রম বামার ইকুয়েশন অর বামার রিডবার্গ ইকুয়েশন অর রিডবার্গ ইকুয়েশন আমি কি পাচ্ছি, আমি যেটা পাচ্ছি যে তোমার ধরো যে একটা লেভেল থেকে আর একটা লেভেলে যদি ট্রানজিশন হয় তার জন্য যে ওয়েভ নাম্বারটা, ধরো লেটস সে এরকম একটা ব্যাপার যে একটা লেভেল থেকে একটা লেভেলে তুমি ট্রানজিশনটাকে করছো,
মানে ধরে নাও তোমার N2 থেকে বা N1 থেকে N2 ট্রানজিশনটা ঘটছে আর কি। মানে এটা রাদার এইভাবে লিখি যে দুটো লেভেল আছে, একটা N1 লেভেল, একটা N2 লেভেল। এই দুটো লেভেলের মধ্যে ট্রানজিশনটা ঘটছে, N1 থেকে N2 ট্রানজিশনটা ঘটছে। আচ্ছা, সেটা আমি কেমন করে লিখেছিলাম তুমি খেয়াল করে দেখো। এরকম একটা ছিল, একটা রিডবার্গ কনস্ট্যান্ট ছিল, কিন্তু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার এরকম ছিল। আচ্ছা, যেখানে তোমার N1 N2 আর পজিটিভ ইন্টিগ্রালস হয় আর N2টা গ্রেটার দ্যান N1 হয়। এটা তাহলে এইটা ছিল হচ্ছে তোমার, দেখো আগের দিনে আমি বলেছিলাম যে বামার ইকুয়েশন 1885 সালে বা 1889 সালে রিডবার্গ ইকুয়েশন, সেইখান থেকে তুমি যেটা দেখেছিলে যে যে ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন বা ওয়েভ নাম্বার অফ ট্রানজিশন, সেটা বেসিক্যালি তোমার ওই 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার এর সঙ্গে বেসিক্যালি প্রপোর্শনাল। আচ্ছা, এবারে স্যার হ্যাঁ হ্যাঁ স্যার বলো। কক্ষ বলছি, লেভেলটা কি কক্ষ না এমনি এনার্জি লেভেল? মানে একটা কক্ষের একটা পার্টিকুলার এনার্জি থাকে। হ্যাঁ, মানে একটা ঠিক কক্ষ আছে। বা অরবিট তার একটা স্পেসিফিক এনার্জি থাকে, এবং সেই কক্ষ সংখ্যাটাকে তুমি N1 N2 ইত্যাদি দিকে বোঝাচ্ছ। মানে কক্ষ টক্ষ কিন্তু ভুলেও যাও, মানে আগের দিনে আমরা দেখবে একটা রিডবার্গ মানে বামার ইকুয়েশন রিডবার্গ ইকুয়েশন বলেছিলাম, তাতে এরকম একটা ইকুয়েশন ছিল। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার N1 থেকে N2 তে গেলে যা হবে N2 থেকে N1 এ গেলেও তো একই হবে। একই হবে, কিন্তু তুমি যখন এক্সপ্রেশন ওয়াইজ লিখবে তখন হচ্ছে অ্যাবজর্পশন না এমিশন আর কি, তার উপরে জিনিসটা নির্ভর আচ্ছা। করবে। তো সেই জন্য আমি এখানে N1 থেকে N2 লিখেছি আর কি, N1 থেকে N2 তে যাচ্ছে সেই মতো করে লিখেছি, ঠিক আছে? স্যার আর এর নিচে ইনফিনিটি দেওয়া কেন? ও আচ্ছা, এটা এটা আসলে রিডবার্গ কনস্ট্যান্ট আমি পরে বলবো যে রিডবার্গ কনস্ট্যান্টটা না, তারা হাইড্রোজেনের যা হিলিয়াম প্লাসের আলাদা, লিথিয়াম প্লাসের 2 প্লাসের ক্ষেত্রে আলাদা আলাদা। মানে 1 ইলেকট্রন সিস্টেমে তুমি কনসিডার করছো, হাইড্রোজেনের 1 ইলেকট্রন সিস্টেমে হিলিয়াম প্লাসও তোমার 1 ইলেকট্রন সিস্টেম। দেখবে হাইড্রোজেনের জন্য এটা রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু হিলিয়াম প্লাসের ক্ষেত্রে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু আলাদা হয়, বা লিথিয়াম 2 প্লাসের ক্ষেত্রে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু আলাদা হয়। কেন আলাদা? সবাই তো 1 ইলেকট্রন সিস্টেম। আলাদা তার কারণটা হচ্ছে প্রত্যেকের নিউক্লিয়াসের মাসগুলো আলাদা। হাইড্রোজেনের যা নিউক্লিয়াসের মাস, হিলিয়াম প্লাসের ক্ষেত্রে ইলেকট্রনের নিউক্লিয়াসের মাসটা কিন্তু আলাদা আর কি, 4 টাইমস হয়ে যায়। মানে হাইড্রোজেনের ক্ষেত্রে একটা মাত্র প্রোটন আছে, আর হিলিয়ামের ক্ষেত্রে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন আছে বলে হিলিয়ামের নিউক্লিয়াসের মাসটা হচ্ছে হাইড্রোজেনের 4 গুণ। এবং তার জন্য তোমার রিডবার্গ কনস্ট্যান্টটা পাল্টে গেছে। আমার এটা দাঁড়াচ্ছে নিউক্লিয়াসের মাসের উপরে রিডবার্গ কনস্ট্যান্টটা নির্ভর করে। আচ্ছা, এবারে নিউক্লিয়াসের মাসটা কিন্তু ইলেকট্রনের মাসের রেসপেক্টে তুমি ইনফাইনাইটলি হেভি ধরে নাও, আর তুমি ধরে নিচ্ছ যে নিউক্লিয়াসটা ইলেকট্রনের রেসপেক্টে ইনফাইনাইটলি হেভি, তাহলে যেটা হবে তখন যে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা সেটা হচ্ছে আর ইনফিনিটি। আর যদি তোমার ফাইনাইট হয়ে যায় তখন হাইড্রোজেনের জন্য আর অফ এইচ লিখবো, হিলিয়ামের জন্য আর অফ এইচ প্লাস লিখবো, লিথিয়ামের জন্য আর অফ Li2 প্লাস লিখবো, অ্যান্ড সো অন। ঠিক আছে? তাহলে এখানে আর ইনফিনিটি হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট অ্যাজিউমিং দ্য মাস অফ দ্য নিউক্লিয়াস ইজ ইনফিনিটি। তাহলে এখানে আর ইনফিনিটিটা হচ্ছে তোমার বেসিক্যালি রিডবার্গ কনস্ট্যান্ট বলা হয় একে। Rydberg constant where mass of nucleus is taken as infinity with respect to the mass of electron. একটা ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসটা সার্টেনলি অনেক অনেক হেভিয়ার, মানে একটা প্রোটনই তোমার 1836 গুণ ভারী। হ্যাঁ, এটা একটা প্রোটনই হচ্ছে তোমার ইলেকট্রনের তুলনায় 1836 গুণ ভারী। এবারে তুমি যখন ধরো সোডিয়াম প্লাস বা ইত্যাদি তুমি কনসিডার করবে, তাহলে পরিষ্কার বোঝা গেছে নিউক্লিয়াসের মাসটা ইলেকট্রনের মাসের তুলনায় অনেক অনেক বেশি। এবার অনেক বেশি, কিন্তু ওটা ইনফিনিটি তো নয়। যদি তুমি ইনফিনিটি ধরে নিতে তাহলে যে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা পেতে সেটাকে জাস্ট আর ইনফিনিটি এইরকম ভাবে নাম দেওয়া হবে। ঠিক আছে, এখন পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে তুমি দেখো সেটা কথাটা হচ্ছে যে তোমার 1913 সালে তো আমি এখন আছি, মানে বোর থিওরিটা পড়া হচ্ছে 1913 সালে। তার অনেক আগেই ধরো তোমার এই যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, যেটা বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক করেছেন 1900 সালে,
ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, তারপরে ধরো তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট, তারপর হচ্ছে ল্যাটিস হিট ক্যাপাসিটি, তার টেম্পারেচার ডিপেন্ডেন্স অ্যান্ড তার টেম্পারেচার ডিপেন্ডেন্স এক্সেট্রা। তাহলে এই ফেনোমেননগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। মানে ব্ল্যাক বডি রেডিয়েশন 1900 সালে হয়েছে, ফটো ইলেকট্রিক এফেক্ট 1905 সালে হয়েছে, একটা ল্যাটিস হিট ক্যাপাসিটি বা সলিডের হিট ক্যাপাসিটি তার টেম্পারেচার ডিপেন্ডেন্স সেটা 1907 সালে হয়েছে। তাহলে এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে রিলেটেড, এই কাজগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। আচ্ছা, যেখানে বলা হচ্ছে যে তোমার এই যে তোমার ধরো দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা, ধরো আমি কথা বলছি N1 থেকে N2 এই দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, এই স্পেসিংটা, সেইটা না তোমার এইচ নিউ এর সঙ্গে সমান হয়। আর এইচ নিউ মানে হচ্ছে এইচ নিউ বার, মানে যেখানে তোমার এইচটা হচ্ছে তোমার প্লাঙ্ক কনস্ট্যান্ট। এই প্লাঙ্ক কনস্ট্যান্টটা প্রথম ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন এটাকে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, তিনি হচ্ছে সকল প্রথম এই প্লাঙ্ক কনস্ট্যান্টের কথাটা বলেছিলেন। এইচটা হচ্ছে তোমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, বানানটা ঠিক করে দিই। এইচটা হচ্ছে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেখানে ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 সালে যখন ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করেছিলেন, তখন তিনি একটা কনস্ট্যান্টের উল্লেখ করে, সেটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যার ভ্যালুটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এইটা। আর নিউটন ফ্রিকোয়েন্সি, তুমি এটা জানো যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, সেটাতে এইচ নিউ এর সঙ্গে যদি সমান হয় তবেই তোমার ট্রানজিশনটা ঘটে। আর নিউটা মানে হচ্ছে স্পিড অফ লাইট ইন্টু নিউ বার। তুমি জানো ওয়েভ নাম্বার এবং ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর নিউ বার হচ্ছে ওয়েভ নাম্বার, সেটা এইচ নিউ বার। এইটা তারপরে এটা দেখাচ্ছে, যেটা দাঁড়াচ্ছে সেটা খেয়াল করো, সেটা হচ্ছে এই যে যে তুমি যখন এই নিউ বারটাকে ক্যালকুলেট করছো, N1 থেকে N2 এই লেভেলের ট্রানজিশনের জন্য, তার মানে তুমি বেসিক্যালি ডেল্টা ইটাকে ক্যালকুলেট করছো N1 থেকে N2 লেভেলের ট্রানজিশনের জন্য, ডিভাইডেড বাই তুমি এইচসি দিয়ে ভাগ করে দিচ্ছ। এইটা এইচসি দিয়ে ভাগ করে দিচ্ছ। আচ্ছা, তাহলে এইটা তাহলে বেসিক্যালি কি না, এইটা বেসিক্যালি হচ্ছে দেখো যে এনার্জিটা ফর দ্য N2 বাই এইচসি মাইনাস এনার্জিটা ফর দ্য N1 বাই এইচসি। এটা মানে N1 থেকে N2 লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ মানেটা কি, মানে তুমি জাস্ট বেসিক্যালি N1 লেভেলের এনার্জি আর N2 লেভেলের এনার্জি তাদের মধ্যে যে গ্যাপটা, এইটা। আর নিচে এইচসি দিয়ে ভাগ আছে বলে আমি এরকম ভাবে লিখলাম এইটা। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো এইটা কেমন দেখতে না, এইটা দেখতে বেসিক্যালি আর ইনফিনিটি ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার এরকম দেখতে। ওয়েভ নাম্বারটা দেখো তুমি অলরেডি কি পেয়েছো রিডবার্গ ইকুয়েশন থেকে, এরকম দেখতে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে এখান থেকে একটু খেয়াল করে দেখো, তুমি এইচ থেকে যদি এখানে গুণ করে দাও, তার মানে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে যে তোমার N1টা এইখান থেকে তুমি লিখতে পারছো, এটা বেসিক্যালি মাইনাস আর ইনফিনিটি এইচ ইন্টু সি বাই N1 স্কোয়ার, অ্যান্ড E2টাকে যদি তুমি লেখো, মানে N2টাকে তুমি যদি লেখো মাইনাস আর ইনফিনিটি, মানে এখানে দেখো এখানে হচ্ছে N2 মাইনাস N1 আছে, এখানে কিন্তু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার আছে। তাহলে একটা মাইনাস নিয়ে নিলে তবে 1/N2 স্কোয়ার মাইনাস 1/N1 স্কোয়ার হয়ে যাবে। তাহলে N2টা হয়ে গেল মাইনাস আর ইনফিনিটি এইচটি বাই তোমার N2 তার স্কোয়ার। দেখো তাহলে জাস্ট আমি যে N1 থেকে N2 লেভেলে ট্রানজিশনের জন্য যে ফ্রিকোয়েন্সির যে এক্সপ্রেশনটা, সেইটা হচ্ছে তোমার অলরেডি রিডবার্গ ইকুয়েশন থেকে পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, এছাড়া আমি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, ফটো ইলেকট্রিক এফেক্ট বা টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি ইত্যাদি, এইগুলো থেকে আমি অলরেডি যেটা জানি সেটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি বের করতে গেলে কি করতে হয় না, দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে এই নিউর সঙ্গে সমান করতে হয়। মানে একটা লাইট যার ফ্রিকোয়েন্সি তোমার নিউ, এবারে সেই লাইটটা বেসিক্যালি যে কালেকশন অফ ফোটনস,
এই ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জিটা তোমার এইচ নিউ। তাহলে তুমি যদি এই ডেল্টা ইটা এইচ নিউর সঙ্গে সমান হয় অর্থাৎ এইচ নিউ বারের সঙ্গে সমান হয় তবেই ট্রানজিশনটা ঘটবে। তো সেইখান থেকে তুমি জাস্ট ওয়েভ নাম্বারটাকে বের করে ফেললে, সেটা হচ্ছে ডেল্টা ই N1 থেকে N2 লেভেলের ট্রানজিশন ডিভাইডেড বাই এইচসি। সেটাকে তাহলে N1 থেকে N2 লেভেলের ট্রানজিশন মানে হচ্ছে EN2 মাইনাস EN1 বাই এইচসি। এইটা হচ্ছে তোমার ওই রিডবার্গ ইকুয়েশন থেকে আর ইনফিনিটি 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে এই EN1টাকে লিখতে হবে মাইনাস আর ইনফিনিটি HC/n1 স্কয়ার, আর EN2টাকে লিখতে হবে মাইনাস আর ইনফিনিটি HC/n2 স্কয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে, বা অর এনার্জিটা EN এইটা অবশ্যই হবে মাস্ট বি প্রপোর্শনাল টু 1/n স্কয়ার। এইটা অবশ্যই হতে হবে, হ্যাঁ, হোয়ার n is a positive integer। মানে EN1টা যদি 1/n1 স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়, EN2 যদি 1/n2 স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়, তাহলে তুমি লিখতে পারো EN টা মাস্ট বি প্রপোর্শনাল টু 1/n স্কয়ার। দেখো এইটা তুমি বুঝতে পারলে কিনা। তাহলে আমি জাস্ট এইটা 8 নম্বর ইকুয়েশন ধরে নাও, এটা 9 নম্বর ইকুয়েশন, এটা 10 নম্বর ইকুয়েশন। এইখান থেকে তুমি এটা পেলে ধরে নাও এইটা হচ্ছে তোমার 11 নম্বর ইকুয়েশন। তাহলে জাস্ট এনার্জিটা যে 1/n স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল হবে, যেখানে nটা একটা পজিটিভ ইন্টিজার, সেইটা কিন্তু আমি আন্দাজে বললাম না। আমি কি বললাম, আমার রিডবার্গ ইকুয়েশন ছিল, রিডবার্গ ইকুয়েশনটা কোথা থেকে এসছে না বামার রিডবার্গ ইকুয়েশন থেকে। বামার রিডবার্গ ইকুয়েশন কোথা থেকে এসছে না বামার ইকুয়েশন থেকে। বামার ইকুয়েশন কোথা থেকে এলো না বামার 1885 সালে হাইড্রোজেন অ্যাটমের জন্য যে লাইন স্পেকট্রাটা পেয়েছিলেন, তার যে ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সিগুলো তিনি মেজার করেছিলেন, মানে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা ইত্যাদি লাইন, সেইখান থেকে তিনি একটা ফিটিং ফর্মুলা দিয়েছিলেন। তার মানে এই 9 নম্বর যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কিন্তু জাস্ট বেসিক্যালি এক্সপেরিমেন্টের উপরে বেস করে। আর এবারে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ব্যাখ্যা করার সময় যেটা বিজ্ঞানী প্ল্যাঙ্ক যেটা ধরে দিলেন সেটা হচ্ছে এই যে যদি তোমাকে ট্রানজিশন হতে হয় তাহলে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে এইচ নিউর সঙ্গে সমান হতে হবে। এটা কোনো সময় রেজোনেন্স কন্ডিশন। আর নিউ যেহেতু স্পিড অফ লাইট ইন্টু ওয়েভ নাম্বার মানে সি ইন্টু নিউ বার, সেটাকে আমি লিখে ফেললাম। লিখে তুমি এটা পেলে যে ডেল্টা ইটা হচ্ছে তোমার বেসিক্যালি এইচ সি নিউ বার। সেখান থেকে নিউ বারটাকে ক্যালকুলেট করলে, যেটা বেসিক্যালি এই দুটো লেভেলে এনার্জি গ্যাপের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, সেটা এইচ সি দিয়ে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা তুমি অলরেডি এটা পেয়েছো ইকুয়েশন সকল 9 থেকে। এটা কোথা থেকে পেয়েছো না ফ্রম ইকুয়েশন 9। ফ্রম ইকুয়েশন 9 তুমি যেটা পেয়েছো, এটা এখানে তুমি বসালে, বসে পরিষ্কার EN টা হচ্ছে 1/n স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল হতে হবে। দেখো যা বলেছে এটা পরিষ্কার তো এখন পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে বোঝার চেষ্টা করো যে তোমার এই যে সকাল 8 নম্বর ইকুয়েশনটা, 8 নম্বর ইকুয়েশনে তুমি পেয়েছিলে যে এনার্জিটা 1/k স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আর এক্সপেরিমেন্ট তোমায় বললো যে এনার্জিটা 1/n স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে ফ্রম ইকুয়েশনস 8 and 11 it is clear that k টা must be proportional to n। তাহলে এনার্জিটা তোমার দেখো খেয়াল করো, এনার্জিটা 1/k স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আবার এই এনার্জিটা 1/n স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে পরিষ্কার k আর n একে অপরের সঙ্গে প্রপোর্শনাল হবে। অর্থাৎ এটা তুমি ধরে নাও একটা f ইন্টু n, এইভাবে আমি লিখলাম, যেখানে f is the proportionality constant। এটা হচ্ছে তোমার ধরো 12 নম্বর ইকুয়েশন। দেখো বুঝতে পারলে যে কেটা জাস্ট বেসিক্যালি n এর সঙ্গে প্রপোর্শনাল, তাহলে কেটাকে তুমি f ইন্টু n লিখতে পারবে। এটা তুমি বুঝতে পারলে? কোনো অসুবিধা আছে? মানে বুঝতে না পারলে বলবে, কেউ ভয় পাবে না। হ্যাঁ, মানে বুঝতে না পারাটা খুব স্বাভাবিক। হ্যাঁ, বুঝতে না পারাটা কিন্তু খুব স্বাভাবিক, বুঝতে পারাটাই বরং কঠিন। হ্যাঁ, মানে কেউ যদি বুঝতে না পারো তাহলে একদমই তুমি টেনশন করবে না বা কে কি মনে করবে একদম ভাববে না। তুমি আমায় বলবে যে স্যার আমি বুঝতে পারলাম না, মানে স্পষ্ট কথার কোনো কষ্ট নেই, বলবে স্যার আমি বুঝতে পারলাম না, আপনি আবার বলুন। হ্যাঁ বলো। বলছি যে এই যেটা ফার্স্ট লাইনটা লিখেছেন এটা কি জিনিসটা, মানে এটা কিসের এক্সপ্রেশন? কোনটা? এই প্রথমটা? এইটা? হ্যাঁ হ্যাঁ, নিউ বার।
হ্যাঁ, এটা এটা কিছুই না, এটা হচ্ছে তোমার এই যে আমি আগের লাইনটাকে এটা লিখেছি, দেখো এই লাইনটা দেখো, এই দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ অর্থাৎ N1 থেকে N2 লেভেলে গেলে যে এনার্জি গ্যাপটা সেটা এইচ নিউ বা এইচসি নিউ বারের সঙ্গে সমান। তো তাহলে এখান থেকে নিউ বারটা কত হবে? এইচসি দিকে ভাগ হয়ে গেল, সেটাই পরের লাইনে লিখেছে। আচ্ছা আচ্ছা। এই যে দেখো নিউ বারটা শুধু এই এই যে মানে এই ইকুয়েশন থেকে 10 নম্বর ইকুয়েশন থেকে নিউ বারটা কত হবে? ডেল্টা ই বাই এইচসি, আমি সেটাই লিখেছি। দেখো নিউ বারটা হয়ে গেল কত? ডেল্টা ই বাই এইচসি। এটা ঠিক আছে? হুম। আর অসুবিধা নেই তো? না না। আচ্ছা, আর এবারে দেখো তাহলে এই যে এনার্জির এক্সপ্রেশনটা ছিল 7 নম্বর ইকুয়েশনে, যেটা কে এর টার্মসে ছিল, কে এর টার্মস থেকে আমি এন এর টার্মসে আনতে গেলে কি করতে হবে? কে এর জায়গায় এফ আর এন এফ এন বসিয়ে দিতে হবে। তাহলে নাও ফ্রম ইকুয়েশন 7 and 12 we get energy equal to কি ছিল? এটা একটা মাইনাস আছে, আচ্ছা এখানে এখানে মাইনাসটা এখানে লিখতে ভুলে গেছি নাকি? ও এখানে এখানে মাইনাস আছে, হ্যাঁ এই যে মাইনাসটা এখানে লিখতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে? এখানে একটা মাইনাস আছে বাবা। এই যে এই যে মাইনাসটা ছিল না এখানে, এই যে এখানে মাইনাসটা ছিল না, এই মাইনাসটা এখানে লিখতে ভুলে গেছি। তাহলে কত হলো? ইটা দেখো মাইনাস এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 মাইনাস এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 বাই 32 পাই স্কয়ার এপসাইলন 0 স্কয়ার ছিল এইটা, 32 পাই স্কয়ার এপসাইলন 0 স্কয়ার। এবার একটা কে স্কয়ার আছে, তাহলে কে স্কয়ারের জায়গায় আমি কি বসিয়ে দেবো? না এফ স্কয়ার ইন্টু এন স্কয়ার। তাহলে এইটা এখন হলো তোমার এনার্জির এক্সপ্রেশন। তাহলে এখন দেখো, এখন কি তুমি শুধু এফটাকে জানো না, মানে এখন এফটাকে জানো না জাস্ট, হ্যাঁ মানে এফটা বাদ দিয়ে বাকি সব তোমার কাছে পরিষ্কার, যেখানে তোমার এন এর অ্যালাউড ভ্যালুগুলোকে, এনটা পজিটিভ ইন্টিজার আর এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 8। তাহলে তুমি এনার্জির এক্সপ্রেশনটা পেয়ে গেছো এক্সেপ্ট দ্য এফ এর ভ্যালু। আচ্ছা এবারে দেখো, তাহলে এবারে তুমি যদি জাস্ট N1 থেকে N2 লেভেলে ট্রানজিশনটা ঘটছে, তার জন্য তুমি যদি সকল ফ্রিকোয়েন্সিটাকে বের করতে চাও, তাহলে ধরো আমি এইভাবে করছি যে ইফ নিউ বি দা frequency due to transition from N1 to N2 স্টেট, মানে N1 থেকে N2 স্টেটে ট্রানজিশনের জন্য তোমার নিউটা ফ্রিকোয়েন্সি আছে, নিউটা কত হবে? তোমার ডেল্টা ই এই N1 থেকে N2 লেভেলে ট্রানজিশনের জন্য এনার্জি গ্যাপটা তাকে তোমাকে জাস্ট এইচ দিয়ে ভাগ করতে হবে, মানে এইচ নিউ সমান ডেল্টা ই। সেই জন্য তাহলে কি হলো এটা? আচ্ছা ডেল্টা ইটা তাহলে কি দেখো, তাহলে যেটা এটাকে তুমি বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে তোমার বেসিক্যালি ই এন টু মাইনাস ই এন ওয়ান ডিভাইডেড বাই তোমার এইচ। সেটা কত দাঁড়াচ্ছে? এই এক্সপ্রেশনটা যদি বসিয়ে দাও তাহলে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 32 পাই স্কোয়ার এপসাইলন 0 স্কোয়ার এফ স্কোয়ার ইন্টু একটা তোমার এইচ আছে, এখানে একটা এইচ আছে, আর তার সাথে পড়ে থাকবে কত? 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। মানে আমি জাস্ট en2 মাইনাস en1, en2 মানে হচ্ছে n এর জায়গায় n2 বসাও, আর en1 মানে হচ্ছে তোমার n এর জায়গায় n1 বসাও, ঠিক আছে? তো এবার যেটা একটা মাইনাস সাইন আছে, তাহলে এইটা আগে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার হয়ে যাবে। তাহলে এই যে আমি লিখেছি না যে যখন তোমার একটা ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন বের করতে গেলে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ এইচ নিউ এর সঙ্গে সমান হতে হয়, আমি সেইখান থেকে নিউটা কাজ বের করে ফেলছি, মানে নিউ বার না বের করে নিউটাকে বের করছি। সেটা হচ্ছে তোমার ডেল্টা ই বাই এইচ, ডেল্টা ইটা হচ্ছে ই এন টু মাইনাস ই এন ওয়ান বাই এইচ। তাহলে ই এন টুর ভ্যালু তুমি বসাও, ই এন ওয়ান এর ভ্যালু তুমি বসাও, যেটা একটা মাইনাস সাইন আছে, তাহলে এই মাইনাসটা তুমি ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 32 পাই স্কোয়ার এপসাইলন 0 স্কোয়ার এফ স্কোয়ার এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। আচ্ছা এই যে নিউটা,
এই যে নিউটা না বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি। মানে এই যে এমনি ফ্রিকোয়েন্সি কিরকম ভাবে তুমি ভাবতে পারো, এমনি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার দুটো মানে তুমি ধরো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, 1 সেকেন্ডে কতবার ঘুরলো সেটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি। কিন্তু এইখানে যে ফ্রিকোয়েন্সিটা সেটা হচ্ছে তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সি। ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি। দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন or the quantum mechanical concept of frequency. This is the frequency of transition or the quantum mechanical concept of frequency. আচ্ছা, it is given by, আমি আরেকবার লিখে রাখছি, এটাকে আমি নিউ সাফিক্সে একটা কিউ দিয়ে দিলাম জাস্ট কোয়ান্টাম বোঝানোর জন্য। হ্যাঁ, বা মানে পুরোটাই হয়তো লিখে দিতে পারি। নিউ কোয়ান্টাম এইটা কত হলো, m z² e⁴ বাই 32 পাই স্কয়ার এপসাইলন 0 স্কয়ার পাই স্কয়ার এপসাইলন 0 স্কয়ার f স্কয়ার ইন্টু 8 ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এইটা একটা ইকুয়েশন, তুমি তার নাম দিয়ে দাও দেখছে। আচ্ছা, এইটা কাজ করা যাক, এটা তোমার 13 নম্বর ইকুয়েশন, আর যেটা পেলে এইটা তোমার 14 নম্বর ইকুয়েশন, আর ফাইনালি এটা হচ্ছে তোমার 15 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো ওই এনার্জির এক্সপ্রেশন থেকে n1 থেকে n1 লেভেলের ট্রানজিশনের জন্য যে করসপন্ডিং ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা, সেটা আমি কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি বলছি, সেই এক্সপ্রেশনটা আমি বের করেছি। দেখো এখন পর্যন্ত ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আর এবারে দেখো তুমি এই ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সিটা দেখতে চাইছো। আচ্ছা, ক্লাসিক্যাল কনসেপ্ট অফ স্যার একবার আগের কথা দেখো। ওকে স্যার, পরের কথা দিই। তাহলে এবার দেখো ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি জিনিসটা কি। দেখো এটা কি না, জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করো যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমার ইলেকট্রন ঘুরছে। এইটা নিউক্লিয়াস যার চার্জ হচ্ছে প্লাস জেড ইন্টু ই, একটা ইলেকট্রন যার চার্জ হচ্ছে মাইনাস ই, আর দূরত্ব একটা সার্কুলার অরবিটে সে বেসিক্যালি ঘুরছে। তাহলে এবারে 1 সেকেন্ডে কতগুলো কমপ্লিট রোটেশন হলো সেটাই ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ডেফিনেশন থেকে যদি কোনো একটা পিরিয়ডিক মোশন হয়, তাই এখান থেকে শুরু করলো, ঘুরে গিয়ে আবার এইখানেই এলো, তাহলে এবারে 1 সেকেন্ডে কতবার ফুল রোটেশনটা হচ্ছে সেটাই তোমার হচ্ছে ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি। সেটা কি হবে না, তার ভেলোসিটি যদি ভি হয় তাহলে 1 সেকেন্ডে সে ভি পথ যায়, আর রেডিয়াস আর হলে তোমার বেসিক্যালি 2π আর পথ অতিক্রম করলে একবার ঘোরা হয়ে যায়। তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে না, একবার ঘুরতে গেলে তাকে যে পাথ কভার করতে হচ্ছে সেটা হচ্ছে 2π আর 1 সেকেন্ডে সে বেসিক্যালি ভি পাথ কভার করে, তাহলে v/2π দিস শুড বি দ্য ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি, v/2π। আচ্ছা, এবার এই ভিটাকে একটুখানি বের করে নিতে হবে। হ্যাঁ, মানে ভিটা বা আরটা যাই বলো না কেন, তোমাকে একটুখানি জাস্ট বের করে নিতে হবে। দেখো আর এর এক্সপ্রেশন যখন তুমি লিখছো, হ্যাঁ বলো আরেকবার বলুন। এই তো দেখো তোমার ভিটা কি, ভিটা হচ্ছে তোমার ভেলোসিটি। ভেলোসিটি মানে কি 1 সেকেন্ডে টোটাল কত পাথ ঘোরে, মানে কতখানি ডিস্টেন্স ঘোরে সেটা হচ্ছে তোমার ভি। সেকেন্ডে ধরো 1 সেকেন্ডে সে 100 মিটার পাথ ঘুরছে, 100 মিটার পথ যাচ্ছে। আর আচ্ছা, এবারে তোমার এই 10 মিটার পাথ অতিক্রম করলে একবার ঘোরা হয়ে যায়। মানে তোমার তুমি দেখো এই যে সারকামফারেন্সটা কত, সেটা 2π আর, তো মানে পরিধিটা কত সেটা 2π আর, তো 2π আর অতিক্রম করলেই হচ্ছে একবার ঘোরা হয়ে যায়। আর ভিটা হচ্ছে 1 সেকেন্ডে কতখানি পথ যাচ্ছে, তাহলে এবারে ভিকে যদি তুমি 2π আর দিয়ে ভাগ করো, তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরছে সেটা তুমি পেয়ে যাচ্ছ। আর 1 সেকেন্ডে কতবার ঘুরছে সেটাই হচ্ছে তোমার ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে।
আচ্ছা এবারে দেখো এই ভিটা আর 2πr2 ক্যালকুলেট করে নিতে হবে। আচ্ছা ভিটা কত ছিল? ভিটা দেখো একদম প্রথম ইকুয়েশনে যখন অ্যাঙ্গুলার মোমেন্টামটা তুমি দেখেছিলে একদম এই যে এইখানে দেখো ভিটা হচ্ছে তোমার বেসিক্যালি কে বাই এম আর। ভিটা হচ্ছে কে বাই এম আর। ভিটা হচ্ছে তোমার কে বাই এম ইন্টু আর। আচ্ছা কে বাই এম ইন্টু আর এটা। আচ্ছা এবারে তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে যে তুমি এই ধরো কেটাকে কে হিসেবে রেখে দাও এম। আচ্ছা আরটা একটুখানি বলে নেওয়া দরকার তার আগে, মানে তোমার দেখো আরটা ধরো এখানে বলে দিই একটুখানি আগে, মানে আরটা একটুখানি বলে নিই আরটা। আচ্ছা আরটা কি করে ক্যালকুলেট করবে? আরটা দেখো আমি এখানে বের করে রাখলাম, কোথায় গেল এখানে একটা, এই যে আরটাকে বের করে রেখেছে দেখো ইকুয়েশন 3 থেকে 4πε0 k স্কয়ার বাই এম জেড ই স্কয়ার। তাহলে কে এর জায়গায় আমার কি বসাতে হবে? এফ ইন্টু এন বসিয়ে দিতে হবে। তাহলে 4πε0 ডিভাইডেড বাই এম জেড ই স্কয়ার, 4πε0 বাই এম জেড ই স্কয়ার। এবার কেটা কত? কেটা হচ্ছে এফ ইন্টু এন, এইটা ইন্টু, আচ্ছা আমি কে স্কয়ারটা একবার লিখে রাখছি, তারপরে না হয় পাল্টাবো। এটা কে স্কয়ার হলো এইটা, এটা কত হলো তাহলে 4πε0 এফ স্কয়ার এন স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এম জেড ই স্কয়ার। আর এইটা কত হবে না, এইটা হচ্ছে কে বাই এম ইন্টু আর। কে ইন্টু কে বাই এম ইন্টু আর, তাহলে এম আর এর জায়গায় বসাও 4πε0 ইন্টু কে স্কয়ার, উপরে হচ্ছে তোমার কি না এম জেড ই স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তোমার নিচে একটা কে রয়ে গেল, হ্যাঁ নিচে তোমার বেসিক্যালি একটা কে রয়ে যাচ্ছে। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার এম জেড ই স্কয়ার ডিভাইডেড বাই এম জেড ই স্কয়ার। এমটা তো কেটে চলে গেল, এই এম আর এই এম কেটে চলে যাবে, তাহলে জেড ই স্কয়ার হলো। আচ্ছা উপরের কে এই 4πε0 হলো এইটা, এই কে আর কে স্কয়ার কেটে নিচে একটা কে থেকে যাচ্ছে, নিচের কেটা হচ্ছে এফ ইন্টু এন। তাহলে দেখো ভেলোসিটিটা হচ্ছে তোমার বেসিক্যালি এরকম দেখতে, আর রেডিয়াসটা হচ্ছে তোমার এরকম দেখতে। তাহলে এবারে যদি তুমি ক্লাসিক্যাল ভেলোসিটি ক্যালকুলেট করো ভি বাই 2πr, ভি এর জায়গায় তুমি বসাচ্ছ কি জেড স্কয়ার বাই 4πε0 এফ ইন্টু এন, আর 2πr এর জায়গায় কি বসাচ্ছ 2π, আরটা হচ্ছে তোমার 4πε0 এফ স্কয়ার এন স্কয়ার, আর উপরে কি আছে না উপরে আছে হচ্ছে তোমার এম জেড ই স্কয়ার আছে। তাহলে এখানে আমি ভি এন আর আর এন তার এক্সপ্রেশন করে এখানে বের করে রাখলাম। এটা একটুখানি লিখে রাখি, এটা 16 নম্বর ইকুয়েশন, এটা 17 নম্বর ইকুয়েশন আমি লিখে রাখি, হ্যাঁ পরে এটাগুলো কাজে লাগবে এটা। আচ্ছা তাহলে দেখো, তাহলে এই যে ক্লাসিক্যাল ভেলোসিটিটা ভি বাই 2π আর ভি এর এক্সপ্রেশন বসালাম আর আর এর এক্সপ্রেশনটাকে বলা, তাহলে কি দাঁড়াচ্ছে এটা এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 উপরে চলে গেল, এম এই যে এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 এইটা। আচ্ছা নিচে হচ্ছে 32 আছে, এই যে 32 আছে, এটা 4 4 16, 16 দুগুণে 32, পাই স্কয়ার আছে, এফ সাইন 0 স্কয়ার আছে, এফ কিউব আছে, এন কিউব আছে। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি নিউ ক্লাসিক্যাল। স্যার পাই তো তিনটে আছে। পাইটা 3 বার আছে না, পাই পাই পাই, হ্যাঁ পাই কিউব হবে, ঠিকই বলেছো, এটা পাই কিউব আছে ঠিকই, পাই কিউব এইটা। তাহলে আমি নিউ ক্লাসিক্যালের একটা এক্সপ্রেশন তোমার পেয়ে গেলাম, এটা ধরো 18 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবারে এই যে নিউ কোয়ান্টামটা তুমি বের করেছো, যা সেটা আরবিট্রারি এন স্টেপ থেকে n1 স্টেপ থেকে n2 স্টেটে যাওয়ার জন্য। তাহলে এবারে দেখো তুমি যদি এইখানে এই যে নিউ কোয়ান্টামটা যখন ক্যালকুলেট করেছো, যদি তুমি জাস্ট এই পাশাপাশি দুটো লেভেলের মধ্যে ট্রানজিশনটাকে কনসিডার করো, তাহলে ইফ উই কনসিডার ট্রানজিশন ফ্রম n state to
n+1 স্টেট, আগেরটা করেছিলাম জাস্ট আরবিট্রারি n1 স্টেট থেকে n2 স্টেটে। এখন তার বদলে যদি আমি লেটসে n থেকে n স্টেট থেকে n+1 স্টেটে ট্রানজিশনটাকে কনসিডার করি, তখন কি হবে? তখন বেসিক্যালি নিউ কোয়ান্টাম যেটা, সেটা দেখো mz²e⁴ বাই 32 π² ε0² f²h হলো। আর এইখানে কি হবে না, n1 এর জায়গায় তোমাকে n বসাতে হবে, মাইনাস n2 এর জায়গায় n+1 তার স্কোয়ার বসাতে হবে। মানে আমি আগে এই এক্সপ্রেশনটা বেরিয়েছিল n1 স্টেট থেকে n2 স্টেটে ট্রানজিশনের জন্য, তার বদলে যদি আমি বলি n স্টেট থেকে n+1 স্টেটে ট্রানজিশনের জন্য, তাহলে n1 এর জায়গায় n বসাবো আর n2 এর জায়গায় n+1 বসাবো। তাহলে কি দাঁড়ালো? তাহলে দেখো তোমার যেটা দাঁড়াচ্ছে নিউ কোয়ান্টামটা তোমার mz²e⁴ বাই 8 ε0², 8 নয় সরি 32 π² ε0² f² ইন্টু h, f² এইটা হয়ে যাচ্ছে n² ইন্টু n+1 তার স্কোয়ার ইন্টু n+1 তার স্কোয়ার মাইনাস n²। এই যে আমি এই বিয়োগটাকে করছি, স্যার এই তো, হ্যাঁ ঠিক আছে বলো। তাহলে আমি বিয়োগটাকে করছি, ডিনোমিনেটরে হলো কত, n² n+1 তার স্কোয়ার, আর উপরে চলে গেল কত, n+1 তার স্কোয়ার মাইনাস n²। এটা তাহলে কি দাঁড়াচ্ছে, এটা mz²e⁴ বাই 32 π² ε0² f² ইন্টু h, আর এইটা হয়ে যাচ্ছে কত, 2n+1 ইন্টু নিচে রয়ে গেল n² ইন্টু n+1 তার স্কোয়ার। তাহলে দেখো জাস্ট n থেকে n+1 লেভেলে ট্রানজিশনের জন্য, n স্টেট থেকে n+1 লেভেলে ট্রানজিশনের জন্য যে কোয়ান্টাম মেকানিক্যাল যে ফ্রিকোয়েন্সিটা, সেটা বেরিয়েছে কত না, এরকম একটা তোমার বেরিয়েছে। এইটা হচ্ছে ধরে নাও তোমার 19 নম্বর ইকুয়েশন। আর এবারে দেখো যদি এমন হতো যে হোয়েন n টেন্ডস টু ইনফিনিটি, মানে n টা যদি খুব বড় হয়ে যায়, তখন কি হবে? তখন তোমার n+1 টাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি n লিখতে পারবে, এন্ড 2n+1 টাকে সেটাকে অ্যাপ্রক্সিমেটলি তুমি 2n লিখতে পারবে। যদি n টা তোমার প্রচন্ড বড় হয়ে যায়, তাহলে 2n+1 এর 1টা 2n এর রেসপেক্টে অনেক অনেক ছোট বলে তুমি ওটাকে বাদ দিতে পারো, আর n+1 এর n টা প্রচন্ড বড়, তার রেসপেক্টে একটা এতটাই ছোট যে তুমি সেই 1টাকে বাদ দিতে পারো। তাহলে n+1 টা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু n লিখে দিলে, আর 2n+1 টা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2n লিখে দিলে, তখন কি দাঁড়াচ্ছে, দেন নিউ কোয়ান্টামটা কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে mz²e⁴ যেমন আছে। আচ্ছা দেখো এইখানে 2n আর এখানে n² মিলে হচ্ছে তোমার n⁴ হয়ে গেল। তাহলে n আর n⁴ কেটে গিয়ে n³ হয়ে গেল, আর এখানে 2 আর 32 কেটে গিয়ে বেসিক্যালি এটা 16 হলো, π² হলো, ε0² হলো, f² হলো, h হলো, আর তোমার n³ হলো। এইটা মানে আমি জাস্ট 2n+1 টাকে 2n লিখে দাও, n+1 টাকে n লিখে, তাহলে 2n বাই n⁴, তার মানে 2/n³, তা 2টাকে জাস্ট 2 আর 32 কেটে দিয়ে তুমি 16 করে দিয়েছো, আর n³ তুমি জাস্ট এখানে লিখে দিয়েছো। তাহলে এই যে অঙ্কটাকে করলাম এখন পর্যন্ত, এটা পরিষ্কার কিনা দেখো, এবারেই আসল ক্রুশিয়াল জায়গাটা তোমার আসবে। তাহলে আমি কি করলাম না, আমি জাস্ট তোমার নর্মালি n1 স্টেট থেকে n2 স্টেটে ট্রানজিশনের জন্য ফ্রিকোয়েন্সিটাকে বের করে রেখেছিলাম। এবার একটা স্পেশাল কেসে যদি n থেকে n+1 লেভেলে ট্রানজিশনটা হয়, মানে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে ট্রানজিশনটা হয়, তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সিটাকে ক্যালকুলেট করে ফেললাম, এবং সেই যে ফ্রিকোয়েন্সিটা, সেইটা যদি তোমার n টেন্ডস টু ইনফিনিটি হয়, তখন কেমন হয় সেটাকে বের করে রাখলাম। আর উল্টো দিকে হচ্ছে তোমার নিউ ক্লাসিক্যাল যেটা বেসিক্যালি v/2πr, তার এক্সপ্রেশনটা আমি ক্যালকুলেট করে রেখেছি ইকুয়েশন 18 এর মধ্যে। তো দেখো যা বলেছি অঙ্কটা এখানে ব্যাপারটা পরিষ্কার আছে, অঙ্ক যা বলেছে এখন পর্যন্ত। হ্যাঁ স্যার। ঠিক আছে না, কারো অসুবিধা নেই তো? এত বড় বড় আছে? হ্যাঁ বলো।
এত বড় সূত্রগুলো দিয়ে অঙ্ক আসে? কিচ্ছু তোমার খেয়াল করো, তুমি তুমি দেখে যাও না, তুমি, আমি বারবার বলছি না, তুমি দেখো না, হ্যাঁ, তারপরে যা হবে দেখবে সব এত সহজ লাগবে, তোমার আর কোনো অসুবিধাই থাকবে না। এই সূত্র দেখে ভয় পাচ্ছ কেন? বুঝলে না? আর তুমি প্রত্যেকটা স্টেপ বুঝছো কিনা তুমি সেটা বলো আমাকে। বলছি স্যার ডেরিভেশন করে কি দেখাতে হবে? না, তুমি প্রত্যেকটা স্টেপ বুঝতে পারছো কিনা তুমি সেটা বলো না, কি দেখাতে হবে কি দেখাতে হবে না সেটা পরের কথা। হ্যাঁ স্যার, স্টেপ বুঝতে ঠিক পারছি। আছে, একদম। তাজমহল তো দেখতে ভালো লাগছে, স্যার তো তাজমহল বানানোর সময় কত লোক মারা গেছে তুমি খেয়াল রেখেছো কি? সেটা তো জানো না। তুমি শুধু একটা সুন্দর তাজমহল শুধু সেটাই দেখতে পাচ্ছ, তো তাজমহল বানানোটা তুমি একটু দেখো না, তারপর তো সৌন্দর্য তুমি শেষে দেখবে। হ্যাঁ বলো, কি বলছো বলো, মানে তুমি আমাকে শুধু বলো যে, মানে তুমি কোনো পারসেপশন তুমি রাখবে না, তুমি একটা ব্ল্যাঙ্ক মাথা নিয়ে আমার কাছে এসো, মানে একদম ফাঁকা মাথা, তাতে গোবর ঠাসা থাক কাদা ঠাসা থাক যাই থাক, হ্যাঁ, তুমি কি পারবে মানে আগে থেকেই ভেবে রাখো, ভেবে দেখো না তুমি এটা পারবে না বা কিছু। আমি যেটা বলছি, আমি যেখান থেকে শুরু করেছি প্রত্যেকটা স্টেপ কষে কষে দেখাচ্ছি, এই প্রত্যেকটা স্টেপ তুমি ফলো করতে পারছো কিনা, বা এই স্টেপের পরে এই স্টেপটা কি করে এলো সেইখানে কোথাও কোনো তোমার বুঝতে অসুবিধা আছে কিনা সেইটা তুমি একটু বলো আর। হুম, হ্যাঁ বলো, কে কি বলছিল? ওই n+1 অ্যাপ্রক্সিমেট n, ওই ব্যাপারটা একবার একটু বলে দিন। না, যদি এনটা খুব বড় হয়ে যায়, তাহলে এনটা ধরো 1,00,000, তাহলে 1,00,000 প্লাস 1, তাকে তো 1,00,000 প্রায় লিখতে পারো, তাই তো? আচ্ছা আচ্ছা। মানে এটা অ্যাপ্রক্সিমেট করা, মানে কে বলছিস, সোহন বলছিস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোর দাদুর মুদির দোকান ছিল জানিস তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে তো, এবার তোর দাদুর দোকানে আমি সেদিন দোকানে বসেছিলাম, দেখলাম যে একজন লোক মুদির মালপত্র কিনতে গেছে, হ্যাঁ, হুম, তার হচ্ছে 2,003 টাকা বিল হয়েছে, সে দাদুকে আচ্ছা 2,000 টাকা দিয়ে চলে গেল, হ্যাঁ, হ্যাঁ 3 টাকা দিল না, ঠিক আছে, হ্যাঁ। আমি তো বেশ দেখলাম, তার মানে 3 টাকা ছেড়ে দিল, হ্যাঁ, হুম, দেয় তো নাকি? 2,003 টাকার বিল হলে 3 টাকা কি আর নেয়? নেয় না তো, হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেন। ছেড়ে দেয় তো। আচ্ছা, তারপরেই ওই তোদের এই কলোনি থেকে একটি ছেলে লজেন্স কিনতে গেল, সে হচ্ছে 2টো লজেন্স কিনলো, হ্যাঁ, 50 পয়সা দামে 2টো লজেন্স কিনলো, দাম কত হয়, 1 টাকা, হ্যাঁ সে পয়সা না দিয়ে চলে গেল, তাহলে 1 টাকার লজেন্স কিনলো, 1 টাকা না দিয়ে সে চলে গেল, তো দাদু ছেড়ে দেবে না তাকে ডাকবে, এই ভাই তুমি পয়সা দিলে না, কি বলবে না বলবে না? হ্যাঁ, হয়তো ছেড়ে দেবে। ছেড়ে দেবে। তা মনে হয় 1 টাকার লজেন্স কিনে টাকা না দিয়ে চলে গেলে ছেড়ে দেবে? তাহলে যাবো তো কিনতে, কি রে, কি মনে হয়, ছেড়ে দেবে না ছেড়ে দেবে না? তুই একটা দোকানে, তোর অপরিচিত দোকানে তুই 1 টাকার লজেন্স কিনে খেয়ে বাড়ি চলে গেলি, তোকে কি দোকানদার টাকা ছাড়বে না চাইবে স্যার। কি চাইবে না? ছাড়বে না তো। আচ্ছা, চাইবে। ওটাই উচিত। আর ছাড়বে না স্যার, কারণ কি ওটা তো 8 টাকা, 8 টাকাই নিয়েছে জিনিস। আর হ্যাঁ, আর আর ওটা যদি তো কেউ 2003 ছিল। আর 2,000 1 টাকার যদি কোনো মালপত্র কেনে, যদি 1 টাকা যদি না দিস, কি দোকানদার কিছু বলবে? না, তখন কিছু বলবে বলবে না। না। তার মানে এটা কি হচ্ছে দেখ, তাহলে যদিও ওটাও 1 টাকা এটাও 1 টাকা, বা ওটা 3 টাকা এটা 1 টাকা, 2,000-এর রেসপেক্টে একটা বা দুইটা খুব ছোট বলে ওই 1 বা 2টা ছেড়ে দিতে পারছে, কিন্তু 1-এর রেসপেক্টে 1 কিন্তু ছোট নয়, তখন কিন্তু তোমার ছাড়া যাবে না। আচ্ছা আচ্ছা। স্যার কিন্তু আগের স্টেপে তাহলে ওটা বসালে তো শূন্য হয়ে যাচ্ছে স্যার। কি বল? স্যার আগের স্টেপে মানে যখন এই 19 নাম্বার ইকুয়েশনটা আসেনি, হুম, ওর আগে যে স্টেপটা আছে ওখানে n+1 এর জায়গায় n বসালে তো শূন্য আসছে স্যার। না সেটাই তো আমি তো বারবার এই কথাটাই বলছি, যে তুমি কোথায় অ্যাপ্রক্সিমেশন করতে পারবে কোথাও পারবে না। তোমার মনে হবে 1 টাকা খুব ছোট, কিন্তু 1 টাকাটা কার রেসপেক্ট হচ্ছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 টাকাটা যখন তোমার ওই 2,001 টাকা আছে, তখন তুমি 1 টাকা ছাড়তে পারো, আর 1 টাকা থেকেই 1 টাকা যদি তুমি ছেড়ে দাও, তাহলে সবটাই ঘেঁটে যাবে। বুঝতে পেরেছো? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমার এই এক্সপ্রেশনে এই 2n+1 আছে, n যদি খুব বড় হয়ে যায় তাহলে 2n+1 থেকে 2n এর রেসপেক্টে 1 খুব ছোট বলে একটা তুমি বাদ দিতে পারো, আবার n+1 এর রেসপেক্টে 1 খুব ছোট বলে তুমি সেটাকে বাদ দিতে পারো, কিন্তু যদি কেউ গুণ হিসেবে থাকে তাহলে কিন্তু বাদ দিতে পারবে না, ঠিক আছে?
হ্যাঁ তুমি হ্যাঁ ভাবো না 2000 এন এর ভ্যালু তুমি 1000 ধরে নাও, 2000 প্লাস 1 ওই 1 টাকা ছেড়ে দাও, 1000 প্লাস 1 টাকা ছেড়ে দাও, কোথাও অসুবিধা নেই। হুম ঠিক হুম আছে, তাহলে করে আমি ইকুয়েশন 20টা পেলাম। কি ঠিক আছে না ঠিক নাই? পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে যা বলেছে প্রত্যেকটা স্টেপ পরিষ্কার তো? আচ্ছা এবারে তুমি মজা, স্যার এবার হ্যাঁ বলো বলো, কিছু বলছো? না না কিছু না, হ্যাঁ আচ্ছা এবারে মজাটা দেখ, এবারে বোর্ড সাহেব সে তো ঝামেলায় পড়ে গেল। দেখো আমি ফ্রিকোয়েন্সি মানে আমার ছোটবেলা থেকে ফ্রিকোয়েন্সির একটা কনসেপ্ট আছে, সেটা কি না, সেটা বেসিক্যালি যদি একটা সার্কুলার পাথে কোনো একটা পার্টিকেল ঘোরে 1 সেকেন্ডে কতবার ঘুরছে দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি, যেটা আমি এই 18 নম্বর ইকুয়েশনে বলেছি। আবার প্ল্যাঙ্ক সাহেব 1900 সালে তিনি বলেছিলেন যে ফ্রিকোয়েন্সি মানে বেসিক্যালি ট্রানজিশন ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপকে তুমি এইচ দিয়ে যদি ভাগ করো তাহলে সেইখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা পাবে সেটাই হচ্ছে তোমার সকল একটা ট্রানজিশন ফ্রিকোয়েন্সি, যেটাকে আমি কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি বলছি। তাহলে আমার যে আগের ধারণা ফ্রিকোয়েন্সির, যেটা ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি, আর এখন যে ফ্রিকোয়েন্সির ধারণা যেটা কোয়ান্টাম কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি, এই দুটো ফ্রিকোয়েন্সি কিন্তু আর এক নয়, এক হচ্ছে না। দেখো তুমি এই 20 নম্বর ইকুয়েশনটা, এই 19 নম্বর ইকুয়েশনটা দেখো, আর 18 নম্বর ইকুয়েশনটাকে দেখো, এই দুটো ইকুয়েশন কিন্তু কমপ্লিটলি আলাদা। ঠিক আছে, কিন্তু বোর কি বললো, বোর একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল দিল, তাকে বলা হচ্ছে বোর করেসপন্ডেন্স প্রিন্সিপাল। বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল, বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল কি বলছে? বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল বলছে যে যদি কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে যায় তাহলে কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্ট আর ক্লাসিক্যালি যে এক্সপেক্টেড রেজাল্ট সেই দুটো ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি একই হয়ে যায়। তাহলে যেটা কথা হচ্ছে, ধরো এই যে তোমরা কোয়ান্টাম মেকানিক্স তো 11-12 কিছুটা শুনেছো, সেখানে কি হচ্ছে না হ্যাঁ ক্লাসিক্যাল ফিজিক্স নাকি ফেল করছে ইত্যাদি ইত্যাদি আর কি। কিছু কিছু ফেনোমেনন আছে পার্টিকুলারলি মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে ক্লাসিক্যাল ফিজিক্স নাকি ঠিক ঠিক করে কাজ করে না। এবারে কথাটা হচ্ছে যে এই ঠিক আছে আমি বুঝতে পারলাম যে মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে ক্লাসিক্যাল ফিজিক্স ঠিক ঠিক করে কাজ করে না, কোয়ান্টাম মেকানিক্সে তোমার সবকিছু বুঝতে হবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে সবকিছুই প্রায় ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যায়। এবারে কোশ্চেনটা হচ্ছে যে কোন একটা ফেনোমেননকে যদি তুমি ক্লাসিক্যালিও দেখতে পারো আর কোয়ান্টাম মেকানিক্যালিও দেখতে পারো, তাহলে দুটোতে নিশ্চয়ই একই রেজাল্ট দেওয়া উচিত, নাহলে তো গন্ডগোল হয়ে যাবে সব। ঠিক আছে না? তাহলে একটা ধরো তুমি একটা শোয়েব একটা সচিনকে বল করছে, শোয়েব একটা সচিনকে বল করছে, সেখানেও হচ্ছে এই যে বলটা একটা মুভিং পার্টিকেল, তার সঙ্গে কি অ্যাসোসিয়েটেড আদৌ কোনো ওয়েভলেন্থ আছে? ওয়েভলেন্থ তুমি দেখতে পাচ্ছ না। ঠিক আছে না? মানে যেটা কথা হচ্ছে যে তোমার মানে কোয়ান্টাম মেকানিক্স মাইক্রোস্কোপিক ও সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে কারেক্ট রেজাল্ট দেয়, ক্লাসিক্যাল ফিজিক্স হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে কারেক্ট রেজাল্ট দেয়, কিন্তু কোথাও একটা তাদেরকে মিলে যাওয়ার জায়গা রাখতে হবে। কোথায় মিলবে সেটা, মানে কোথায় হচ্ছে কোয়ান্টামিক্যালি ক্যালকুলেটেড রেজাল্ট এবং ক্লাসিক্যালি ক্যালকুলেটেড রেজাল্ট একই হবে, সেটাই বিজ্ঞানী বোর একটা বিখ্যাত প্রিন্সিপাল দিয়ে বললেন, যেটাকে হচ্ছে বোরস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল। সেটা বেসিক্যালি বলে, ধরো আমি একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তুমি ক্লাসিক্যালি দেখলে এনার্জিটা কন্টিনিউয়াস, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি দেখলে এনার্জিটা ডিসক্রিট। কিন্তু যদি দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ দেখো তাহলে তুমি দেখবে যে কোয়ান্টাম নাম্বার যখন খুব বড় হয়ে যাবে তখন দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ টেন্ডস টু 0 হয়ে যাবে, অর্থাৎ যেটা ক্লাসিক্যালি এক্সপেক্টেড ছিল যে এনার্জিটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, তুমি সেই জায়গায় কিন্তু ফিরে যেতে পারছো। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে যেটা বোর বললেন এই হাইড্রোজেন অ্যাটম তার এই ডেরিভেশনটাকে করার জন্য তিনি বললেন যে যে হোয়েন কোয়ান্টাম নাম্বার যেটাকে আমি এন দিয়ে এক্সপ্রেস করছিলাম টেন্ডস টু ইনফিনিটি, then quantum mechanical results match with the classically expected results.
তো এটাকে বলা হয় বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল। যখন কোয়ান্টাম নাম্বার টেন্ডস টু ইনফিনিটি, দেন quantum mechanical results match with classically expected result. This is known as the Bohr's correspondence principle. কোয়ান্টাম নাম্বার যখন খুব হাই হয়ে যাবে তখন কি হবে না, কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্ট এবং ক্লাসিক্যালি যে এক্সপেক্টেড রেজাল্ট তারা বেসিক্যালি সমান হয়ে যাবে। ঠিক আছে, এইটা তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে, তাহলে এটা যদি সত্যি হয় তাহলে পরিষ্কার হচ্ছে যে তাহলে ইন দ্য লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আমার এই কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি আর ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সি তারা সমান হয়ে যাবে। তাহলে বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল অনুযায়ী যখন কোয়ান্টাম নাম্বার টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায় তাহলে কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্ট এবং ক্লাসিক্যালি এক্সপেক্টেড রেজাল্ট সমান হয়ে যাবে, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সি সমান হয়ে যাবে। আচ্ছা, যখন n টেন্ডস টু ইনফিনিটি ইকুয়েশন 20 আমায় বলে দিচ্ছে নিউ কোয়ান্টামের ভ্যালুটা, আর ইকুয়েশন 18 আমায় বলে দিচ্ছে নিউ ক্লাসিক্যাল ভ্যালুটা, তার মানে কি দাঁড়াচ্ছে, তাহলে ফ্রম ইকুয়েশনস 18 and 20 আমি কি পাচ্ছি না, তোমার নিউ কোয়ান্টামটা তোমার হচ্ছে mz² ডিভাইডেড বাই 16 পাই স্কোয়ার এপসাইলন 0 স্কোয়ার এফ স্কোয়ার এইচ এন কিউব, এফ স্কোয়ার এইচ এন কিউব, এইটা দিস শুড বি ইকুয়াল টু mz² বাই 32 পাই কিউব এপসাইলন 0 স্কোয়ার এফ কিউব ইন্টু এন কিউব। এখন নিউ ক্লাসিক্যালটা কি আছে, mz² বাই 32 পাই কিউব এপসাইলন 0 স্কোয়ার এফ কিউব এন কিউব। এই দুটো সমান হবে, তাই তো? তাহলে সমান হলে তুমি এবার খেয়াল করে দেখো কি হচ্ছে না, mz² আছে, mz² আছে, কেটে গেল। আচ্ছা, এবারে এইখানে খেয়াল করে দেখো যে এখানে 16 আছে, এখানে আছে তোমার কি আছে না 32 আছে, এখানে একটা 2 রয়ে গেল। আচ্ছা, এখানে তোমার আর কি আছে, পাই স্কোয়ার আছে, এখানে পাই কিউব আছে, তাহলে একটা পাই তোমার রয়ে গেল ডান দিকে, এপসাইলন 0 স্কোয়ার কেটে গেল। এখানে এফ স্কোয়ার আছে, এখানে এফ কিউব আছে, তাহলে একটা এফ এখানে রয়ে গেল। আচ্ছা, আর এইখানে এইচ নেই, এখানে এইচ আছে, তাহলে এখানে 1/h একটা রয়ে গেল, আর এন কিউব কেটে গেল। এইটা হলো, এইখান থেকে তোমার এফ কি হলো, এফটা হলো দেখো তোমার বেসিক্যালি h/2 হলো। দেখো তোমার এইটা এইখান থেকে তোমার বেরোলো কত না h/2। এইটা হচ্ছে স্যার আগের বার এইটা হচ্ছে 22 নম্বর। কোনটা উল্টাবো বলো, এইটা না আগের পাতাটা? আগেরটা। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে কি হলো, এই দেখো আমি এতখানি কেন করলাম, এই যে কঠিন জায়গা যেটা তুমি বলছো কেন করলাম দেখো তোমার বেসিক্যালি এফ এর ভ্যালুটাকে বের করার জন্য। এফ এর ভ্যালুটা কতটা বেরোলো না, এফ ইকুয়াল টু h/2 বেরোলো। তাহলে এফ যদি h/2 বলো তাহলে কিন্তু তোমার দেখো এই যে বোরস করসপন্ডেন্স প্রিন্সিপালটা ভ্যালিড হবে, তখন হচ্ছে তুমি যা এক্সপেক্ট করছো তুমি বেসিক্যালি সবটা সেই মতো করে পাবে। তাহলে এই যে এফ এর ভ্যালুটা সেটা বেরোলো h/2। এবারে খেয়াল করে দেখো, তাহলে নাও অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা তোমার এল অর্থাৎ এম ভিআর ছিল, সেটা তুমি কে লিখেছিলে, কেটা কত লিখেছিলাম, এন ইন্টু এফ লিখেছিলাম, এনটা কত হলো h/2 হলো। তার মানে কি দেখতে পেলে যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বা হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটাকে ঘুরছে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত হচ্ছে না, বেসিক্যালি h/2 ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে, যেখানে এনটা হচ্ছে 1 2 3 ডট 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 ডট। তাহলে খেয়াল করে দেখো, তুমি যখন 11-12 বোর্ড থিওরি পড়েছিলে
তাহলে তোমাকে শুরু করেই ছিল মাস্টারমশাই কেমন করে, না প্রথমে বোরের যে স্বীকার্য বিষয়গুলো বা বোরের যে তোমার যে পস্টুলেট গুলো, সেই পস্টুলেট গুলো আগে বলেছিল। সেই প্রথম পস্টুলেটটা কি ছিল, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটা ঘুরছে তখন হচ্ছে সে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, যেখানে ঘুরলে নাকি তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π ইন্টিগ্রাল মাল্টিপল হবে। তুমি এইখান থেকে বোর থিওরি স্টার্ট করেছিলে যে তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরবে, যেখানে ঘুরলে কিনা তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে। দেখো তুমি বেসিক্যালি সেটাই পেলে যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হলো। তাহলে এবারে দেখো তুমি যেভাবে পড়তে অভ্যস্ত আর আমি যেটা পড়ালাম তার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে তুমি ওটাকে মুখস্থ করেছিলে। তুমি বলেছিলে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেই সমস্ত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরবে, যেখানে ঘুরলে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে। ওটা যেন ভগবান বলে দিয়েছে, মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, হ্যাঁ, বা মোদি বলে দিয়েছেন, তুমি সেটা মানতে বাধ্য ছিলে। তোমার মনে কখনো কোশ্চেন জাগেনি যে কেন অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট হবে, কেন অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপলই হবে। তুমি কিন্তু সেটা মানে সকল মানে মেনে নিয়েছিলে, তুমি কিন্তু মাস্টারমশাইকে প্রশ্ন করনি যে কেন অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি টার্গেট করছে, কেন অ্যাঙ্গুলার মোমেন্টামটা তোমার h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে, সেটা তুমি মুখস্থ করেছিলে। আমি তোমাকে যেটা দেখালাম যে যেহেতু এটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট হবে, সেটা আমি আগের দিনই দেখিয়ে দিয়েছি। এবারে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোন ভ্যালুতে কনস্ট্যান্ট হবে, না বেসিক্যালি h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপলই কনস্ট্যান্ট হতে হবে, তবেই বোর্স করেসপন্ডেন্ট প্রিন্সিপালটা ভ্যালিড হবে, তবেই হচ্ছে তুমি যেটা এক্সপেক্ট করছো তুমি সেই রেজাল্টটাকে পেতে পারো। কি যা বললাম ব্যাপারটা পরিষ্কার হলো যে কেন আমি এই অঙ্কটাকে কষলাম? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে কি এবারে যে বলছিল যে স্যার এত কিছু মুখস্থ করতে হবে, আমি বললাম না, তোমার কিছুই করতে হবে না। তুমি কি করলে, তুমি বেসিক্যালি বোর্ডের যে পস্টুলেট গুলো আছে সেই পস্টুলেট 1টা তুমি পেয়ে গেলে। এই 1টা কি না, না ফর হাইড্রোজেন অ্যাটম or hydrogen like one electron ion, electron rotates around the nucleus in some specific circular orbit of fixed radius. ইলেকট্রনের পরে কি লিখেছেন স্যার এটা? হ্যাঁ, কোথায় মানে ফর হাইড্রোজেন অ্যাটম and hydrogen like one electron ion, electron rotates around the nucleus in some specific circular orbit of fixed radius where angular momentum is integral multiple of h/2π, that is mvr equal to n h/2π with nটা হচ্ছে তোমার 1 2 3 ডট 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 ডট। এইটাই হচ্ছে বোরের প্রথম পস্টুলেট, বা এখানে সময় বলা হয় বোরস কোয়ান্টাইজেশন রুল। দিস ইজ দ্য বোর কোয়ান্টাইজেশন রুল। এটা তাহলে এইটা হচ্ছে তোমার পস্টুলেট 1। তাহলে যেটা তুমি দেখো এই প্রথমে মুখস্থ করেছিলে সেইটা আমরা যা সিস্টেমেটিক্যালি বোঝালাম যে কেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটা ঘুরছে সে একটা কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, যেখানে ঘুরলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π ইন্টিগ্রাল মাল্টিপল হবে। পস্টুলেট 1। আচ্ছা, এবারে বড় যে সেকেন্ড যে স্বীকার্য বিষয়টা পস্টুলেট 2, সেটা কি? আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যেটা রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল তার যে ডিফেক্ট ছিল, রাদারফোর্ড অ্যাটমিক মডেলের মূল ডিফেক্টটা কি না, যেহেতু ইলেকট্রনটা একটা চার্জ পার্টিকেল এবং অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল, সে যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সে এনার্জি ছাড়বে কন্টিনিউয়াসলি। আর এনার্জি ছাড়লে কি হবে, সে একটা স্পাইরাল মোশন নিয়ে 10⁻⁸ সেকেন্ডের মধ্যে নিউক্লিয়াসকে ধাক্কা দেবে এবং তোমার ওই অ্যাটমিক স্ট্রাকচারটা কোলাপস করে যাবে।
এবারে তোমার তো অ্যাটম তো স্টেবল বলা হয়েছে, অ্যাটম যদি স্টেবল বলা হয় তাহলে রাদারফোর্ডের যে মডেল, যেখানে ইলেকট্রনটা যখন ঘুরবে সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়বে বলে তোমার তার এনার্জিটা কমে 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 স্পাইরাল মোশন নিয়ে সে নিউক্লিয়াসে ধাক্কা দেবে এবং অ্যাটমিক স্ট্রাকচারটা কোলাপস করে যাবে, সেটা আটকাতে হবে। এবং বোর সাহেব আটকালো কি করে? তিনি বললেন যে এই অরবিটগুলো তারা বেসিক্যালি স্টেশনারি অরবিট। তার মানে হচ্ছে যে যখন কোনো একটা নির্দিষ্ট অরবিটে ইলেকট্রনটা ঘুরছে সে কিন্তু কোনো এনার্জি ছাড়বেও না, এনার্জি নেবেও না। তাহলে কি হচ্ছে না, সেকেন্ড যেটা পস্টুলেট সেটা হচ্ছে এই যে অরবিটস গুলো, অরবিটস আর stationary. This means in a particular orbit the electron does not, the electron neither absorb nor emit energy. তাহলে যখন সেই অরবিটে ঘুরছে তখন কিন্তু সে এনার্জি নেবেও না, এনার্জি ছাড়বেও না। এটা হচ্ছে পস্টুলেট তোমার 2। আচ্ছা, পস্টুলেট 3 কি বলছে? এবারে কথাটা হচ্ছে যে অ্যাটম তো তোমার স্পেকটা দেয়, স্পেকটা দিতে গেলে কি তাকে এনার্জি দেওয়া নেওয়া তো করতেই হবে। এবারে স্টেশনারি অরবিটে যদি এনার্জি দেওয়া নেওয়া না করে তাহলে স্পেকটা কি করে পাবো? তখন বলা হলো না কিছু স্পেসিফিক কন্ডিশনে সেই এনার্জি নিতে পারে বা দিতে পারে। সেই এনার্জি কখন নেবে বা দেবে? যখন কিনা দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, হ্যাঁ, তা সেইটা এইচ নিউ এর সঙ্গে সমান হবে। অর্থাৎ যদি সে একটা ডেফিনাইট অ্যামাউন্টের এনার্জি পায় তাহলে সে একটা লেভেল থেকে এনার্জি নিয়ে জাম্প করে আপার লেভেলে চলে যেতে পারে, বা কোনো কারণে সে আপার লেভেল থেকে লোয়ার লেভেলে নেমে চলে আসতে পারে স্পেসিফিক অ্যামাউন্টের এনার্জি ছেড়ে দিয়ে। লাইক এটা থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যে যে the electron may be excited by absorbing a fixed amount of energy, or it may decay মানে electron may be excited to higher energy level by absorbing a fixed amount of energy, or it may decay to lower energy level by emitting a fixed amount of energy. এইটা তার মানে কি হচ্ছে, দ্যাট ইজ এই যে এনার্জি গ্যাপটা সেটা বেসিক্যালি তোমার এইচ নিউ এর সঙ্গে সমান হতে হবে। অর্থাৎ এই যে এনার্জি গ্যাপটা সেটা বেসিক্যালি তোমার এইচ নিউ এর সঙ্গে সমান হতে হবে। সেটা হচ্ছে তোমার পস্টুলেট 3। তাহলে দেখো, তাহলে পস্টুলেট 1টা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেখানে কেন অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে? প্রথম কথা, অ্যাঙ্গুলার মোমেন্টামটাই কেন কনস্ট্যান্ট হবে? আর 2 নম্বর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টটা কেন h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে, সেইটা আমি ভালো করে বুঝলাম। এবার নেক্সট যে জিনিসটা আমি বুঝলাম, একটা হচ্ছে তোমার রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল তার যে মেন ডিফেক্টটা, যেটা বলা হয়েছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটা ঘুরছে সেই এনার্জি ছেড়ে দিচ্ছে বলে খুব অল্প সময়ের মধ্যে নিউক্লিয়াসে ধাক্কা দিয়ে অ্যাটমিক স্ট্রাকচারটা কোলাপস করে যাচ্ছে, সেইটা হওয়া চলবে না। সেই জন্য অরবিটগুলো স্টেশনারি হতে হবে, অর্থাৎ এনার্জি নেবে না বা ছাড়বে না। আবার স্পেকটাকে যদি এক্সপ্যান্ড করতে হয় সেখানে যেটা বলা হচ্ছে যে সেক্ষেত্রে একটা স্পেসিফিক অ্যামাউন্টে এনার্জি নেয় বা স্পেসিফিক অ্যামাউন্টে এনার্জি ছাড়ে, তাহলে সেই মতো করে তার অ্যাবজর্পশন বা এমিশন করতে পারে এবং সেই মতো করে আমি স্পেকটা পেতে পারি। তাহলে এই যে তিনটেই হচ্ছে তোমার বেসিক্যালি পস্টুলেটস অর অ্যাজাম্পশনস অফ বোর থিওরি। তাহলে যেটা আমি বললাম এখানে সেটা হচ্ছে অ্যাজাম্পশনস অর পস্টুলেটস অফ বোর থিওরি। পস্টুলেটস অফ বোর থিওরি বা অ্যাজাম্পশনস অফ বোর থিওরি, যা খুশি তুমি বলতে পারো। দেখো, এখন পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার? কারো এখন অসুবিধা আছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখো, ঠিক আছে। আর এবারে দেখো, এবারে কত সহজ ব্যাপারটা দেখো, যে তুমি এই যে
এর আগে যে সমস্ত এক্সপ্রেশন গুলো পেয়েছিলে, ধরো আমি লেটস সে ভেলোসিটি অথবা স্পিড বলতে পারো, মানে অ্যাকচুয়ালি বলা উচিত স্পিড অফ ইলেকট্রন। তার যে এক্সপ্রেশনটা দেখো ভিএনটা, তুমি এই যে 17 নম্বর ইকুয়েশনে, এই 16 নম্বর ইকুয়েশনে ভিএন এর এক্সপ্রেশন কি পেয়েছিলে? জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো এফ ইন্টু এন। তাহলে জেড স্কোয়ার বাই কি না জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো ইন্টু এফ ইন্টু এন, এফ ইন্টু এন। সেটা কত হবে তাহলে? দেখো জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো, এফ এর জায়গায় আমি কি বসাবো না এইচ ওভার 2 পাই, এখানে এইচ করলাম, উপরে 2 পাই করলাম, ইন্টু তোমার এন। এফ এর জায়গায় এইচ ওভার 2 পাই জাস্ট বসিয়ে দিলাম। তাহলে কি তোমার দাঁড়াচ্ছে দেখো 2 পাই আর 4 পাই কেটে গিয়ে তাহলে উপরে পড়ে থাকছে একটা জেড স্কোয়ার, আর নিচে একটা পড়ে থাকছে 2 এপসাইলন জিরো এন ইন্টু এইচ, এটা দাঁড়াচ্ছে। তাহলে দেখো এই ভিএন যেটা, সেটা হয়ে গেল তোমার জেড বাই এন ইন্টু স্কোয়ার বাই 2 এপসাইলন জিরো ইন্টু এইচ। এইটা হচ্ছে দেখো তোমার ভেলোসিটির এক্সপ্রেশন বেরোলো। তাহলে হাইড্রোজেন অ্যাটমকে কেন্দ্র করে কত করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে। তাহলে সেইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ, তোমার যে সকল যে ইলেকট্রনটা তার যে করসপন্ডিং ভেলোসিটিটা, সেই ভেলোসিটির এক্সপ্রেশনটা হচ্ছে তুমি এইরকম ভাবে লিখে ফেলতে পারছো, যেটা জেড এন বাই স্কোয়ার জেড বাই এন ইন্টু স্কোয়ার বাই 2 এপসাইলন জিরো ইন্টু এইচ। ঠিক আছে? আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, হ্যাঁ স্যার। এবারে ফর হাইড্রোজেন অ্যাটম and in the ফার্স্ট বোর অরবিট তুমি কি পাচ্ছ না, হাইড্রোজেন অ্যাটম যখন বলছো তখন যার জেডটা হচ্ছে 1, আর ফার্স্ট বোর অরবিট যখন বলছো তখন কত, এনটা হচ্ছে 1। দেন ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন কি হয়ে যাচ্ছে? ভি। আচ্ছা, এই যে এইটা না পরবর্তীকালে তুমি দেখবে এটাকে না পরবর্তীকালে 1s অরবিটাল বলে। আমি অরবিটালটা এখন উল্লেখ করছি না, সেটাকে জাস্ট আমি 1s এরকম একটা নাম দিচ্ছি আর কি। এইটা সেটা কত হবে তাহলে? এটা স্কোয়ার বাই 2 এপসাইলন জিরো ইন্টু এইচ হবে এইটা। আচ্ছা, এবারে তুমি যদি এই এখানে ই এপসাইলন জিরো এইচ তাদের ভ্যালুগুলোকে বসিয়ে দাও, তুমি ইলেকট্রনের চার্জ জানো, এপসাইলন জিরো জানো, এইচ জানো, এগুলোকে যদি বসিয়ে দাও না, এটা অ্যাপ্রক্সিমেটলি বেরোয় হচ্ছে 1/137। আমি অ্যাপ্রক্সিমেটলি লিখছি আর কি 1/137, মানে অ্যাপ্রক্সিমেটলি আর কি। তার সঙ্গে এই পয়েন্টের পরে কিছু জিনিসপত্র থাকে আর কি, মানে এরকম হয় 1/137 পয়েন্ট একটা 03605 এরকম একটা ভ্যালু বেরোয় ইন্টু স্পিড অফ লাইট। এই সিটা হচ্ছে তোমার বেসিক্যালি স্পিড অফ লাইট, মানে লাইটের স্পিডে 137/1 হয়। এইটাকে অনেক সময় না আলফা ইন্টু সি বলা হয়, যেখানে আলফাটা হচ্ছে 1/137.03605। এইটাকে বলা হয় তোমার ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, এটাকে বলা ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। এইটা তার মানে দেখো এটা সুবিধা যেটা, যে তোমার এই ভিএনটাকে তাহলে দেন ভিএনটাকে লিখতে পারবে সেটা কত না জেড বাই এন ইন্টু ভি অফ 1s। অর্থাৎ দেখো মানে তোমার নিউমেরিক্যাল প্রবলেম করার সময় প্রথমে কেউ একজন জিজ্ঞেস করেছিল না যে স্যার এরকম এই এপসাইলন জিরো এই তার ভ্যালু ট্যালু আমি মুখস্থ রাখবো কিনা ইত্যাদি, কিচ্ছু দরকার পড়ছে না। তুমি যদি মুখস্থ করতে তুমি এইটা করো, সেটা হচ্ছে কি যখন তুমি ভেলোসিটিটাকে বের করতে যাচ্ছ তখন সেটা যেহেতু জেড বাই এন স্কোয়ার বাই 2 এপসাইলন জিরো এইচ, শুধু স্কোয়ার বাই 2 এপসাইলন জিরো এইচ এটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং এই যে কনস্ট্যান্টটা দিস ইজ নাথিং বাট হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট যে অরবিট যেটা হচ্ছে n = 1 এর জন্য, সেইখানে ইলেকট্রনটা ঘুরলে তার যে ভেলোসিটি হয় বেসিক্যালি সেইটা, এবং সেই ভেলোসিটিটা তুমি যদি ক্যালকুলেট করো সেটা দেখবে যে লাইটের স্পিডে 137/1 হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি যে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে তোমাকে ভেলোসিটি বের করতে বলে, তুমি জাস্ট বেসিক্যালি যেটা করবে যে এই হাইড্রোজেনের যে বোর অরবিটে ঘূর্ণায়মান যে ইলেকট্রন তার ভেলোসিটি তাকে তুমি জেড বাই এন দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে? তাহলে দেখো তুমি এইখান থেকে এই ভেলোসিটি
অফ দ্য ইলেকট্রন, তার একটা এক্সপ্রেশন তুমি পেয়ে গেলে এবং তার নিউমেরিক্যাল ভ্যালুটা তুমি পেয়ে যাবে। আচ্ছা স্যার আমরা 1s টা কেন লিখছি? আচ্ছা 1s লিখছি, এটা আসলে পরবর্তীকালে যখন ওয়েভ মেকানিক্যাল মডেলে তুমি যাবে তখন না ওইটা অ্যাকচুয়ালি তোমার হবে 1s অরবিটাল। এখন অরবিটালের কনসেপ্টটা যদিও আসেনি, তুমি এক কাজ করো তাহলে V1 লিখে দাও। হ্যাঁ, মানে 1 জাস্ট রিপ্রেজেন্ট করছে n ভ্যালু 1, মানে হাইড্রোজেন অ্যাটমের n ভ্যালু 1, সেটা তোমার V1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা এবারে সেকেন্ড দেখো, সরি সেকেন্ড দেখো, তুমি যখন রেডিয়াসটাকে ক্যালকুলেট করবে, রেডিয়াস অফ দ্য অরবিট, সেটা হচ্ছে Rn। আচ্ছা এই যে 16 মানে 17 নম্বর ইকুয়েশন এখন মনে হয়, এই যে Rn এর এক্সপ্রেশন কি বেরিয়েছিল, 4πε0 f স্কয়ার n স্কয়ার বাই m z e স্কয়ার। এবার f এর জায়গায় তুমি h/2π বসিয়ে দেবে, তাহলে কি আছে না 4πε0 f স্কয়ার n স্কয়ার ডিভাইডেড বাই, না কি ছিল দেখি আরেকবার, 4πε0 f স্কয়ার n স্কয়ার বাই m z e স্কয়ার বাই হচ্ছে তোমার m z e স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে না 4πε0, এখানে n স্কয়ারটা যেমন আছে থাক, m z e স্কয়ারটা থাক, f স্কয়ারের জায়গায় তুমি বসিয়ে দাও h/2π তার স্কয়ার, মানে h স্কয়ার বাই 4π স্কয়ার, মানে f তো হচ্ছে h/2π তুমি বসিয়ে দিচ্ছ, অর্থাৎ বেসিক্যালি স্কয়ার করে ফেললে h স্কয়ার বাই 4π স্কয়ার। এটা কি দাঁড়াচ্ছে না দেখো এখানে তোমার একটা 4π আর 4π স্কয়ার একটা কেটে চলে গেল, তাহলে তোমার যেটা পড়ে থাকছে n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই পাই ইন্টু m z e স্কয়ার। দেখো এটা হচ্ছে দাঁড়াচ্ছে যে তোমার একটা ε0 আছে, ε0 n স্কয়ার h স্কয়ার বাই পাই m z e স্কয়ার। আচ্ছা এবার এইটাকে তুমি এক কাজ করো, তুমি লেখো n স্কয়ার বাই z লেখো ইন্টু ε0 h স্কয়ার বাই পাই m e স্কয়ার লেখো, এইটা লেখো Rn টাকে। আচ্ছা এবারে দেখো ফর হাইড্রোজেন অ্যাটম যার z equal to 1 and in the first Bohr orbit, এখানে n টা হচ্ছে 1, r টা কত দাঁড়াচ্ছে না R1 যেটা সেটা দাঁড়াচ্ছে দেখো ε0 h স্কয়ার বাই পাই m e স্কয়ার। আর এইটাকে বলা হয় a0, a0টা হচ্ছে তোমার বেসিক্যালি বোর রেডিয়াস, মানে ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস, এটা হচ্ছে বোর রেডিয়াস। এবং এই a0 এর ভ্যালুটা কত হবে, তুমি যদি ε0 h পাই m e স্কয়ার হিসেবে বসিয়ে দাও তাহলে তার ভ্যালু বেরো 0.529 অ্যাংস্ট্রম হচ্ছে তার ভ্যালু বেরো। ঠিক আছে, তাহলে তাহলে কি দাঁড়ালো, তাহলে দেন যদি অন্যান্য কোনো অ্যাটমের ক্ষেত্রে বা অন্য কোনো অরবিটে তোমাকে যা রেডিয়াসটাকে বের করতে হয়, তাহলে Rnটা হচ্ছে n স্কয়ার বাই z ইন্টু a0, যেখানে কিনা a0 এর ভ্যালুটা আমি অলরেডি বলে গেছি, সেটা হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। তার মানে আবার রেডিয়াস ক্যালকুলেট করতে গেলে সেখানেও তোমাকে হচ্ছে ওই বেশি কিছু মুখস্থ করতে হবে না, সেটা হচ্ছে কি না তুমি যদি বোর রেডিয়াসটা অর্থাৎ নিউক্লিয়াস এখান থেকে ইলেকট্রনটা যে ঘুরছে প্রথম যে অরবিটটা তার যদি তুমি রেডিয়াসটাকে জানো, যেটা করে বোর রেডিয়াস, তো সেখান থেকে কিন্তু ওভারঅল রেডিয়াসটা তুমি এখান থেকে বের করে ফেলতে পারছো। ঠিক আছে, এটা তুমি চেক করে দেখে নিতে পারো, তুমি প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু জানো, ε0 জানো, পাই জানো, মাস অফ দ্য ইলেকট্রন জানো, আর ইলেকট্রনের চার্জ জানো, সেগুলোকে বসিয়ে ক্যালকুলেটরের সাহায্যে তুমি কাজ করে দেখে নিতে পারো যে হ্যাঁ এটা 0.529 অ্যাংস্ট্রমের কাছাকাছি আসছে। আর ফাইনালি হচ্ছে এনার্জিটাকে দেখো, স্যার এক সেকেন্ড আগের কথাটা রাখুন। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা এবার এনার্জি এক্সপ্রেশন দেখো, তুমি যখন এনার্জি ক্যালকুলেট করে দেখেছিলে, এই ধরো যে কোনো একটা জায়গায় কোথায়, এই ধরো এই এনার্জিটা, এই যে ইএনটা কত লিখেছে -m/z²/32 পাই স্কয়ার ε0 স্কয়ার f স্কয়ার n স্কয়ার। এবার আমি সেটাকে বসিয়ে দিচ্ছি, তাহলে এনার্জি এক্সপ্রেশনটা দেখো কি হবে,
তাহলে এনার্জিটা মাইনাস এম জেড স্কোয়ার ইন্টু টু পাওয়ার 4/32 পাই স্কোয়ার এপসাইলন 0 স্কোয়ার আর কি এফ স্কোয়ার এন স্কোয়ার, তাই না? 32 পাই স্কোয়ার এপসাইলন 0 স্কোয়ার এফ স্কোয়ার এন স্কোয়ার ইন্টু এই এন স্কোয়ার এফ স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস এম জেড স্কোয়ার ইন্টু টু পাওয়ার 4 ডিভাইডেড বাই 32 পাই স্কোয়ার এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার। এবারে এফ এর জায়গায় তুমি এইচ ওভার 2 পাই বসিয়ে দিচ্ছ, তাহলে এইচ স্কোয়ার উপরে চলে গেল তোমার 4 পাই স্কোয়ার। তা কেটে কুটে যাচ্ছে, এনটা কত দাঁড়াচ্ছে দেখো এখানে খেয়াল করে, এই পাই স্কোয়ার কেটে চলে গেল, 4 আর 32 কেটে কি 8 হয়ে গেল। তার মানে হলো কত? মাইনাস এম জেড স্কোয়ার ইন্টু টু পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার। এটা হচ্ছে তোমার এনার্জির এক্সপ্রেশনটা। ঠিক আছে, এটা তাহলে এই হচ্ছে তোমার এনার্জির এক্সপ্রেশনটা, যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 ডট 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 ডট। আচ্ছা, আর আমি আর 5 মিনিট সময় নেব। সেটা হচ্ছে এই যে ধরো তুমি যদি আয়নাইজেশন পোটেনশিয়ালটাকে বের করতে চাও, আয়নাইজেশন পোটেনশিয়াল, আচ্ছা আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে তোমার বেসিক্যালি একটা এনার্জি, যেটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার লেভেল থেকে তুমি যদি ইনফিনিটিতে পাঠাও, তার জন্য যে এনার্জিটা লাগে সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি আয়নাইজেশন পোটেনশিয়াল। মানে কোন একটা অ্যাটমের সর্ববহিস্থ কক্ষে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে তোমার বাইরে বের করে দিতে, মানে ইনফিনিটিতে পাঠিয়ে দেওয়ার জন্য যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে তোমার আয়নাইজেশন পোটেনশিয়াল। তাহলে তুমি এই আয়নাইজেশন পোটেনশিয়ালটাকে বের করার জন্য তোমাকে করতে হচ্ছে না, বেসিক্যালি মানে আমি এইভাবে জিনিসটাকে বের করছি যে যদি ধরো তোকে প্রথমে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে ক্যালকুলেট করে না প্রথমে, হ্যাঁ, দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ ধরে নাও, এই N1 থেকে N2 লেভেলে গেলে তার যে এনার্জি গ্যাপটা সেটা হয়ে যাচ্ছে কত? এম জেড স্কোয়ার ইন্টু টু পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। এইটা। আর এবারে ফর হাইড্রোজেন অ্যাটম, এই ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল যদি তুমি বের করতে চাও, তাহলে কি করতে হবে না, জেডটাকে তোমাকে 1 ধরতে হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য। আর ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল মানে হাইড্রোজেন অ্যাটমের জন্য N1টা হচ্ছে 1, সেইখান থেকে তোমাকে N2টা ইনফিনিটিতে তোমায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে হচ্ছে, তাহলে N1টা হচ্ছে 1, N2 হচ্ছে ইনফিনিটি। তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলে যেটা পাবে যে এনার্জিটা সেটাই হচ্ছে হাইড্রোজেনের জন্য ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল। সেটা কি হচ্ছে না এম ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার। তাহলে খেয়াল করো যে তোমার এই এক্সপ্রেশন থেকে যদি N1 থেকে N2 লেভেলে তুমি যাও, মানে ডেল্টা ই N1 থেকে N2 মানে কি হচ্ছে, তুমি বেসিক্যালি N2 মাইনাস N1 করবে। মানে এইটা মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে N2 মাইনাস N1। তুমি এক্সপ্রেশনটা বসিয়ে দাও, যেহেতু একটা মাইনাস সাইন আছে তাহলে মাইনাসটাকে হটিয়ে দিলে এম জেড স্কোয়ার ইন্টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। আর আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে একটা এনার্জি, সেটা হচ্ছে যে কোন একটা অ্যাটমের সর্ববহিস্থ কক্ষে সবচেয়ে আলগাভাবে যে ইলেকট্রনটা আছে তাকে তার আকর্ষণ ক্ষেত্র থেকে বের করে ইনফিনিটিতে পাঠিয়ে দেওয়ার জন্য যে এনার্জিটা দিতে হচ্ছে। তো হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল তুমি দেখো, তাহলে N1টা হচ্ছে 1, সেখান থেকে তাকে পাঠাতে হবে ইনফিনিটিতে, তাহলে N2কে ইনফিনিটি লিখবে, N1টাকে 1 লিখবে, হ্যাঁ, তাহলে তার জন্য যে এনার্জিটা লাগলো, আর জেডটা তো হাইড্রোজেন অ্যাটমের জন্য 1, যেটা হবে সেইটা হচ্ছে আয়নাইজেশনের জন্য হাইড্রোজেনের জন্য ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়ালটা। আর এবারে এম ই এই ভ্যালুগুলো যদি বসিয়ে দাও, তাহলে সেই উত্তরটা বেরোবে, দেখবে 13.6 ইলেকট্রন ভোল্ট। এম ই এপসাইলন 0 এগুলো বসালে বেরোবে হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেন কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো, তাহলে দেন এই যে এনার্জির এক্সপ্রেশনটা তাহলে বেরোলো মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই n স্কোয়ার। এইটা হচ্ছে ইন দ্য ইউনিট অফ ইলেকট্রন ভোল্ট। এইটা যেটা হবে এটা হচ্ছে ইন দ্য ইউনিট অফ ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো, যদি এনার্জির এক্সপ্রেশন মুখস্থ করতেই হয় তুমি এইটা মুখস্থ করবে, কারণ 13.6টা তুমি অলরেডি পেয়ে গেছো। তুমি জাস্ট বেসিক্যালি n স্কোয়ার বাই জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এটা জাস্ট তোমার লাগছে।
তাহলে আমি কি করলাম না, আমি যেটা দেখো, যেটা তোমরা ইউজুয়ালি যেভাবে পড়তে অভ্যস্ত, সেটা হচ্ছে প্রথমে পস্টুলেট গুলো বলে দেওয়া, তারপরে অঙ্কটাকে কষে তারপরে সেখান থেকে তোমার রেডিয়াসের এক্সপ্রেশন, ভেলোসিটির এক্সপ্রেশন এবং এনার্জির এক্সপ্রেশনটাকে বের করা। এবারে এই যে রেজাল্ট গুলোকে পেয়েছো, সেই রেজাল্ট গুলোকে নিয়ে যে বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন আর কি, সেইটা আমরা নেক্সট ক্লাসে বলবো। মানে ধরো এই আয়নাইজেশন পোটেনশিয়াল আরো কিছু কথাবার্তা বলার দরকার আছে। এবার যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো পাওয়া গিয়েছিল, বিভিন্ন স্পেকট্রাল লাইন ইত্যাদি ইত্যাদি আর কি, সেইগুলো আমরা জাস্ট নেক্সট ক্লাসে ভালো করে আলোচনা করবো। আচ্ছা, তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে এই যে, মানে আমি একটা কাজ দিচ্ছি, কাজ দিয়ে জাস্ট ছেড়ে দেবো। মানে হোমওয়ার্কটা হচ্ছে এই যে, তোমরা ট্র্যাডিশনালি যেমন করো, যে স্টার্টিং ফর্ম, বোর পস্টুলেট, মানে বোরের পস্টুলেট গুলো থেকে শুরু করে আর, বা বোরের কোয়ান্টাইজেশন রুল বলে যেটাকে তুমি বলছো আর কি, হ্যাঁ, স্টার্টিং ফর্ম বোর পস্টুলেট, ডিরাইভ the expression of, এক হচ্ছে এনার্জি, 2 নম্বর হচ্ছে ভেলোসিটি, আর 3 নম্বর হচ্ছে রেডিয়াস, কার জন্য না, ফর হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইট 1 ইলেকট্রন আয়ন। মানে তোমরা ট্র্যাডিশনালি ওই আমি যেরকম ভাবে করলাম সেই রকম ভাবে করো না, তোমরা কি করো না, প্রথম স্টার্টিং পয়েন্টটা, মানে তোমাদের হিন্টস দিচ্ছি, মানে তোমাদের স্টার্টিং পয়েন্টটা কি হয়, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে 1 নম্বর ওই এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার, এইটা। আর 2 নম্বর একটা ইকুয়েশন হচ্ছে তোমার এম ভি আর ইকুয়াল টু এন এইচ ওভার 2 পাই, মানে প্রথমেই তুমি লিখে দাও অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইচ ওভার 2 পাই ইন্টিগ্রাল মাল্টিপ্যাল, এই দুটো স্টার্টিং পয়েন্ট। সেইখান থেকে তুমি আস্তে আস্তে ডিরাইভ করে তুমি আর পেয়ে যাও, ভি পেয়ে যাও আর ই পেয়ে যাও, এইগুলো তুমি বের করতে পারো। এটা তোমাদের ট্র্যাডিশনাল 11-12 বইয়ে করেছো, বা তোমার ইনঅর্গানিকের যে বইপত্র তোমার কাছে আছে দেখবে সেই রকম ভাবে করা আছে। তাহলে এই কাজটা তুমি নিজে একবার করে নেবে, হ্যাঁ, এইটা। তাহলে আলটিমেটলি মানে আমি যেটা করলাম সেটা হচ্ছে লজিক্যালি করলাম, যে আমি কিছু মুখস্থ করছি না। মানে হঠাৎ করে কেউ একজন বললো যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইচ ওভার 2 পাই ইন্টিগ্রাল মাল্টিপ্যাল, এটা আমি মেনে নিলাম বা ধরে নিলাম, সেটা আমি করছি না। তার বদলে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে তোমার মানে ন্যাচারালি যেটা হওয়া উচিত আর কি, যে হ্যাঁ অ্যাটম একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, সেই জন্য তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট হবে। এবারে কোন ভ্যালুতে কনস্ট্যান্ট হবে, আমি জাস্ট একটা আরবিট্রারি কনস্ট্যান্ট কে এর সঙ্গে ধর সমান করলাম, এবারে কেটা জাস্ট এন এর সঙ্গে প্রপোর্শনাল হলো, আবার সেই প্রপোর্শনালটা কনস্ট্যান্ট এইচ ওভার 2 পাই হলো। এটা যে একদম লজিক্যালি সিস্টেমেটিক্যালি পরপর করে আমি বেসিক্যালি করলাম, কোনো কিছু মুখস্থ না করে। সেখানে আমি যেভাবে করলাম সেইটাকে তুমি জাস্ট বারবার বুঝে বুঝে প্র্যাকটিস করে ধাতস্থ হবে, ঠিক আছে। আর আলটিমেট যেটা কাজে লাগবে সেটা হচ্ছে বোর্ডের পস্টুলেটস গুলো, তারপরে তার উপরে বেশ করে হচ্ছে তোমার এই যে ডেরিভেশনটা হোমওয়ার্ক করে হিসেবে দিলাম সেইটা, আর এই ভেলোসিটি, এনার্জি, রেডিয়াস এবং ভেলোসিটির এক্সপ্রেশন, ঠিক আছে। এইটুকু জিনিস আলটিমেটলি তোমার কিন্তু কাজে লাগবে, এবং সেইখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদিগুলো তোমাকে করতে হবে। মানে পরের দিন আমি এই এক্সপ্রেশনগুলোকে কাজে লাগিয়ে নিউমেরিক্যাল প্রবলেম কেমন করে করতে হয়, বা এইগুলো থেকে আরো যা কিছু আলোচনা করা, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু বের করা, বিভিন্ন রকমের সিরিজগুলো আছে, লাইমান, বামার, পাসেন, ব্র্যাকেট, ফান, বিভিন্ন সিরিজগুলোকে কিভাবে এক্সপ্লেন করবো সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে এইটাই হচ্ছে আজকে মোটামুটি যতটুকু পড়ানোর কথা ছিল। হ্যাঁ, এন্ড অফ লেকচার। দেখো আমি যা বলেছি বা বলতে চেয়েছি সেই মেসেজটা কি তোমাদের কাছে গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। মানে ব্যাপারটা খুব পরিষ্কার হয়েছে তো? মানে পরিষ্কার মানে হচ্ছে মানে মানে কি বলবো, মানে মানে একটুখানি কি বলবো, একটুখানি সন্তুষ্টি আর কি, হ্যাঁ, একটা সন্তুষ্টি থাকার কথা তো, দরকার তো। সেটা হ্যাঁ হয়েছে স্যার। কিনা আর কি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাহ, ভালো। স্যার হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। বলছি যে আগের দিন আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি গ্রুপে যেরকম ভাবে পিডিএফ গুলো দিচ্ছিল না, মানে কেউ একজন দিয়েছে সেই লেকচার 1 তার পিডিএফ, লেকচার 2 তার পিডিএফ, এভাবে করে